প্রিয়তমার অভিমানী কণ্ঠস্বর কর্ণগোচর হতেই ঈষৎ হাসিতে প্রণয়ের অধরকোণ আচ্ছাদিত হয়ে রইল। টের পেয়ে দ্বিগুণ অভিমানী হল শাহিনুর। বক্ষপট থেকে মাথা সরিয়েও নিল। সঙ্গে সঙ্গে অভিমানের সিক্ত কপোলদ্বয় নরম স্পর্শে চেপে ধরল প্রণয়। অভিমানী রোগটি মুখশ্রীতে প্রগাঢ় চাহনি নিক্ষেপ করে আদুরে কণ্ঠে বলল, কে বলল তোমার কিছু নেই? এই তো আমি আছি, ও আছে। ও আছে কথাটি শুনতেই শাহিনুরের পুরো দেহে তীব্র শিহরণ জেগে উঠল। প্রণয়ের বলা ধ্বনিটি যেন জগতের সকল দুঃখ কষ্ট ভুলিয়ে দিল। মুহূর্তে দুই চোখ অশ্রুজলে ভরে উঠল তার। তা দেখে মৃদু হেসে প্রণয় বলল, অনেক ছুটেছি, এবার শরীরটা বিশ্রাম চায়। মাথা নিচু করে অশ্রুসিক্ত নয়নজোড়া লুকানোর চেষ্টা করল শাহিনুর। হাত বাড়িয়ে একে একে প্রণয়ের পরিহিত শার্টটির বোতাম খুলতে শুরু করল। প্রণয়ের অধরে ফুটল প্রশস্ত হাসি। নিঃশ্বাসে চলল অস্থিরতা। এত জটিলতার মাঝেও বউয়ের থেকে এইটুকুনি যত্ন পেয়ে সুখ অনুভব করল সে। এই যে অভ্যেসবশত সবসময় উদাম শরীরে ঘুমায় সে। অতি ক্ষুদ্রই বিষয়টিও এমন মুহূর্তে ঠিকই মনে রেখেছে শাহিনুর। সুখী মানুষ হতে খুব বেশি কিছুর প্রয়োজন নেই, এই এতটুকুই যথেষ্ট। চোখের পলকে বেশ কিছুদিন কেটে গেল। নতুন করে নতুন রূপে টোনাটুনির সংসার পাতল প্রণয়। সংসারের কর্তা হলো সুজন, গিন্নি হলো শায়লা। নতুন সংসারের জন্য ধীরে ধীরে টুকিটাকি প্রয়োজনীয় আসবাবপত্র কিনতে শুরু করলো প্রণয়। দিনের বেলা লোক সমাগমে যাওয়াটা ঝুঁকিপূর্ণ, তাই বাজারঘাট থেকে যাবতীয় কেনাকাটা রাতের বেলায় সেরে ফেলে সে। অঘ্রাণ মাসের গুটি কয়েকদিন পেরিয়ে গেছে। রাত 9টার দিকে টুকটাক বাজার করে ফিরতেই সামান্তার মুখোমুখি হলো প্রণয়। স্বভাবসুলভ মিটিমিটি হাসতে হাসতে সে বলল, কি কি বাজার করলেন দেখি? প্রণয় মৃদু হেসে বাজারের ব্যাগটা তার হাতে দিয়ে বলল, দেখলে হবে না, যা যা পছন্দ নিতেও হবে। সামান্তার টিপ্পনি কেটে বলল, বউ ঝাঁটার বাড়ি দেবে। প্রশস্ত হেসে প্রণয় জবাব দিল, শুধু বউ হলে হয়তো দিত। শুধু বউ নয়, যে নারী কোনো পুরুষের হৃদয়ে রানী হওয়ার ক্ষমতা নিয়ে জন্মায়, সে নারী শুধু বউ হবে কেন? সে তো আমার হৃদয়ের রানী। আপনার মাঝে কাব্যিক ভাবও আছে দেখছি। সবার মাঝেই থাকে, কেউ প্রকাশ করে কেউ করে না, বা কেউ প্রকাশ করতে পারে কেউ পারে না। কথার ফাঁকে বাজারের ব্যাগ থেকে একটা শশা বের করে ব্যাগ ফেরত দিয়ে সামান্তা বলল, একটা শশাই খাই, এটাই আমার প্রিয়। প্রণয় ব্যাগ হাতে নিয়ে সামান্তাকে পাশ কাটিয়ে চলে যেতে উদ্যত হতেই শশা এক কামড় দিয়ে সামান্তা পুনরায় বলল, এই পুরুষটা যদি কখনো পরনারীতে পা পিছলায়, তখনও কি হৃদয়ের রানী ঝাঁটা হাতে নেবে না? বাড়ানো পা পূর্বের স্থানে নিয়ে সামান্তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালো প্রণয়। অধরকোণে রহস্যময় হাসি ফুটিয়ে শান্ত স্বরে বলল, ঝাঁটা নয়, ইস্পাতের সরু ধারালো পাত দিয়ে একদম আমার দেহ থেকে মস্তক কর্তন করবে। গা শিউরে উঠল সামান্তার। বিস্মিত দৃষ্টিতে প্রণয়কে আগাগোড়া দেখে নিয়ে অস্পষ্ট স্বরে বলে উঠল, কি সাংঘাতিক। পোস্টা ধরে রহস্যময় হাসিটি বজায় রেখে স্থান ত্যাগ করল প্রণয়। বিড়বিড় করে সামান্তা বলল, এদের তো ডেঞ্জারাস লাভ। দাঁড়ে করাঘাতের শব্দ শোনার সঙ্গে সঙ্গেই দাঁড় খুলল শাহিনুর। প্রকৃতিতে শীতের পূর্বাভাস পাওয়া গেলেও প্রণয়ের কপালে বিন্দু বিন্দু শ্বেত জল দেখতে পেল সে। কিঞ্চিত মন খারাপ করে বাজারের ব্যাগটা হাতে নিয়ে বলল, আজও হেঁটে এসেছেন? তৃপ্তিদায়ক হেসে শাহিনুরের পিছু পিছু পা চালালো প্রণয়। ঘরের এক কোণে বাজারের ব্যাগ রেখে অপর কোণায় গিয়ে জগ থেকে গ্লাসে পানি ভরতে শুরু করলো। প্রণয় তখন মিটিমিটি হাসছিল আর শাহিনুরের আঁচলে ঘর্মাক্ত মুখমণ্ডল মুছছিল। এহেন কাণ্ড এখন প্রায়শই ঘটে। কিঞ্চিত রাগ, সীমাহীন অভিমান নিয়ে শাহিনুরও স্বামী সেবা করে। মুখ মোছা শেষ হতেই ঘুরে দাঁড়িয়ে গ্লাস ভর্তি পানি এগিয়ে দিল শাহিনুর। প্রণয় তা এক নিমিষে শেষ করে গ্লাস ফেরত দিয়ে বলল, মাত্র 3 কিলোমিটার পথ হেঁটেছি, আরও 2 কিলোমিটার হাঁটতে পারলে শরীরটা আরও সুস্থ বোধ হতো। মুখ ভার করে শাহিনুর শার্টের বোতাম খুলতে শুরু করলো। ক্ষীণ স্বরে বলল,
3 কিলোমিটার পথে ভ্যান ভাড়া খুব কি বেশি? আপনার কাছে যে টাকা আছে তার থেকে এত কিছু হয়, আর ভ্যান ভাড়া হয় না? বোতাম খোলা শেষে শার্টটা নিজেই খুলল প্রণয়। তা নিয়ে শাহিনুরের বাঁশ দিয়ে বানানো আলনায় রাখল। প্রণয় নিঃশব্দে বিছানায় গিয়ে বসল। এক নজর শাহিনুরকে দেখে নিয়ে মাথা নিচু করে ঠায় বসে রইল। গুটি গুটি পায়ে কয়েক কদম এগিয়ে পাশে এসে শাহিনুরও বসল। নিঃশব্দে অতি সন্তর্পণে প্রণয়ের কাঁধে মাথাও রাখল। ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল প্রণয়। বলল, বসে খেলে রাজার ধনও ফুরিয়ে যায় নূর। আমি তো রাজা নই। হৃদযন্ত্র কেঁপে উঠল শাহিনুরের। কাঁধে রাখা মাথাটি তড়িৎ বেগে উঠিয়ে প্রণয়ের দিকে হতবম্ব হয়ে তাকিয়ে রইল। ঘাড় ফিরিয়ে নিরুপায় দৃষ্টিতে তাকালো প্রণয়। মৃদু কণ্ঠে বলল, কত কাজ বাকি আমাদের। হাত খালি হয়ে গেলে চলবে কি করে? এইটুকু সাশ্রয়ী তো হতেই হবে। সুন্দর একটা ভবিষ্যতের জন্য যখন এত কিছু ত্যাগ করেছি, তখন জমিদারের ছেলে হয়ে কৃষকের ন্যায় জীবনযাপনও করতে পারব। বুকের ভেতর চিনচিন করে উঠল শাহিনুরের। সহ্য করতে না পেরে আচমকাই প্রণয়কে জড়িয়ে ধরল। কাতর কণ্ঠে বলল, আমার জন্য আর কত করবেন আপনি? এই ভালোবাসার প্রতিদান কি করে দেব আমি? চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছাড়ল প্রণয়। বলল, সারা জীবন পাশে থেকে ভালোবাসা দেবে? মুখ তুলে তাকালো শাহিনুর। মাথা নাড়িয়ে স্মিত হাসল প্রণয়। মৃদুস্বরে বলল, যাক, এমন দিন এসেই গেল। যাকে একটুখানি ছুঁয়ে দিলে লজ্জায় নুয়ে পড়ত, আজ সে নিজেই কারণে অকারণে সময়ে অসময়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আমায়। সময়ের স্রোতে, পরিস্থিতি বিবেচনায়, সম্পর্কের মায়াজালে কত পরিবর্তন খেয়াল করেছ? আচম্বিতে প্রণয়কে ছেড়ে চট করে উঠে দাঁড়ালো শাহিনুর। লজ্জায় রক্তিম হয়ে উঠল তার মুখ বিবর। এক ছুটে ঘর ছেড়ে পালিয়ে যেতে ইচ্ছে করল, কিন্তু পারল না। কোনো ক্রমে লজ্জা লুকাতে আমতা আমতা করে বলল, অনেক রাত হয়েছে, খাবার বাড়ছি আমি, আসুন। মধ্যরাত, অগ্রহায়ণের মাঝামাঝি সময়। রাত জাগা পাখির ন্যায় জানালার পাশে বসে বই পড়ছিল সামান্তা। গ্রাজুয়েশন শেষ করে উপযুক্ত একটা চাকুরির প্রত্যাশায় রয়েছে সে, কিন্তু ভাগ্য সহায় হচ্ছে না। দিনের পর দিন ছোটাছুটি করেও আশানুরূপ ফল পাচ্ছে না। একাকিত্বে জীবনে বৃতৃষ্ণা আসার ভয়ে নিজেকে সর্বক্ষণ ব্যস্ত রাখা, হাসি খুশি রাখাই তার একমাত্র লক্ষ্য। নিঃসঙ্গতায় রাতের ঘুমটাও তেমন সঙ্গ দেয় না, ফলে একাকিত্বের সঙ্গী করে নেয় বিভিন্ন ঔপন্যাসিকদের সৃষ্টিকে। প্রকৃতি যেমন সাদা কুয়াশার চাদরে ঢাকা পড়েছে, ঠিক তেমনি মধ্যরাতের গা কাঁপানো শীতে নিজের শরীরটাকেও মখমলের চাদরে আবৃত করে নিয়েছে সে। বইয়ের অক্ষরে অক্ষরে শব্দ বুননে বোধ হয়ে থাকাকালীন হঠাৎই ঠক করে দরজা খোলার শব্দ পেল। মৃদু কেঁপে উঠে তৎক্ষণাৎ আবার স্বাভাবিকও হয়ে গেল। উঁকি দিয়ে গ্রিলের ফাঁকে স্পষ্ট দেখতে পেল নিত্যদিনকার চোখ জুড়ানো দৃশ্য। প্রাকৃতিক আহ্বানে রোজ রাতেই একজোড়া কপোত কপোতিকে শৌচাগারের সম্মুখে দেখতে পায় সে। শায়লা যখন শৌচাগারের ভেতরে যায়, সুজন তখন শৌচাগারের দ্বারের সম্মুখে পিছুমুখী হয়ে দাঁড়িয়ে থাকে। কেন জানি এই দৃশ্যটি বড় ভালো লাগে তার। যদিও প্রথম দিকে ভালো লাগেনি, বিষয়টা বাড়াবাড়ি লেগেছে। কিন্তু ধীরে ধীরে বুঝতে পেরেছে সুজন নামের পুরুষটি শায়লা নামের নারীটিকে প্রচণ্ড যত্ন মিশিয়ে ভালোবাসে। যে ভালোবাসা দেখে তার মন প্রাণ জড়িয়ে যাওয়ার পাশাপাশি চোখে অশ্রুও ঝরে। অন্তকোণ স্বীকার করতে বাধ্য হয়, ভালোবাসা বেঁচে আছে, ভালোবাসা বেঁচে থাকবে। রোজকার নিয়মেই মধ্যরাতে ঘুম ভেঙে যায় শাহিনুরের। প্রণয়কে বিরক্ত না করে মনে প্রাণে সাহস জুগিয়ে একা একাই শৌচাগারের উদ্দেশ্যে পা বাড়ায়, কিন্তু বরাবরের মতোই ধরা পড়ে যায়। দরজা অবধি যেতেই বদ্ধ চোখে প্রণয় বলে ওঠে, আমি ছাড়া আর এক পাও নড়বে না। শাহিনুরও গাল ফুলিয়ে ঠায় দাঁড়িয়ে থাকে। প্রণয় বিছানা ছেড়ে উঠে এসে যখন মৃদু হেসে তার হাত ধরে দরজা খোলে, শাহিনুর অভিযোগ করে বলে, এতটা চিন্তা কেন করেন? আমি কিন্তু ভীতু নই, নিজেকে রক্ষা করতেও জানি।
কপট রাগ দেখিয়ে প্রণয় বলে, তুমি ভীতু নও, তুমি হচ্ছ বোকা সাহসী। আর আমি তোমাকে নিয়ে চিন্তা করি না, আমি তোমায় চোখে হারাই। জানালার পাশে বসে প্রণয়কে এক পলক দেখে নিয়ে পুনরায় বই পড়ায় মন দিল সামান্তা। ওষ্ঠকোণে মৃদু হাসি লেপ্টে আছে তার। কথিত আছে ভালোবাসা দেখতেও ভালো লাগে। সত্যি ভীষণ ভালো লাগে তার। এই দম্পতিকে দেখলে ভীষণ সুখ লাগে। যে ভালোবাসা দেখতে এত ভালো লাগে, এত সুখ লাগে, সেই ভালোবাসা পাওয়ার অনুভূতি না জানি কত ভয়াবহ ভালো লাগার, ভয়াবহ সুখের। কুয়াশাচ্ছন্ন পরিবেশে কয়েক মিনিট দাঁড়িয়ে থাকার পর এদিক ওদিক দৃষ্টিপাত করতে শুরু করলো প্রণয়। তখনই আচমকা সামান্তাকে নজরে পড়ল। ভ্রুযুগল কুঁচকে গেল তার। শাহিনুর বেরিয়ে এসে প্রণয়কে হতভম্ব রূপে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হলো। তার দৃষ্টি অনুসরণ করে সামান্তার জানালার দিকে তাকিয়ে চমকে উঠল। পুনরায় প্রণয়ের পানে দৃষ্টি নিক্ষেপ করে থমকানো কণ্ঠে প্রশ্ন করল, সামান্তা আপাকে দেখে আপনিও কি রোমানা আপাকে ভাবেন? ভীষণ মিল ওদের। আনমনেই কথাটি বলে ফেলল প্রণয়। পরক্ষণে সম্বিত ফিরে পেল। অবাক চোখে তাকালো শাহিনুরের দিকে। শাহিনুরের চোখজোড়া অস্বচ্ছ, কিন্তু সেই চোখের ভাষাগুলো স্বচ্ছ। তাই বলল, মিল অমিল দুটোই আছে। স্বাভাবিক ও আমাদের রোমানা নয়, ও সামান্তা। ঘরে চলো, শীত লাগছে। মাথা নিচু করে পা বাড়ালো শাহিনুর। প্রণয় চট করে এগিয়ে ওর কাঁধ চেপে ধরে বুকে টেনে নিল। ও ঘরের জানালা থেকে উঁকি দিয়ে সামান্তা দেখল সেই দৃশ্য। ওদের মধ্যে কি কথোপকথন হলো শুনতে পায়নি সে, তবে বুঝলো তাকে নিয়েই কথা হয়েছে। সুজন তার দিকে তাকিয়েছিল বলে শায়লার এত অভিমান। সত্যি মেয়েটা বাচ্চা, বড় অবুঝ। কুয়াশায় মোড়ানো পৌষের সকাল। গোসল সেরে উঠানের মাঝখানে পাতানো বাঁশের আড়ে কাপড় শুকা দিচ্ছিল শাহিনুর। হঠাৎ যেন বিদঘুটে এক গন্ধ হুড়মুড়িয়ে নাকে ঢুকল তার। কোনো রকমে কাপড় আড়ে মিলে দিয়ে নাক চেপে ধরল সে। দমবন্ধকার পরিস্থিতিতে শ্বাসরোধ হয়ে কাশতে শুরু করল। তীব্র কাশির ফলে পেটে চাপ পড়ায় বমি করে দিল নিমিষেই। সঙ্গে সঙ্গে পেছন থেকে অপরিচিত এক পুরুষালী কণ্ঠস্বর ভেসে উঠল, আমি তো বিয়ে টিয়ে করিনি, এমন সুশ্রীবধূ আমার বাড়িতে কি করে? জ্বলন্ত সিগারেটের শেষ দুটো টান দিতে দিতে সারিম পর্যবেক্ষণ করল সামনের সুশ্রী নারী মূর্তিকে। কিঞ্চিত ত্বরান্বিত হয়ে সিগারেটের শেষ অংশটুকু মাটিতে ফেলে দিল। ভাবুক দৃষ্টিতে তাকিয়ে পা দিয়ে পিষেও ফেলল। পুরুষালী কণ্ঠস্বর শুনতে পেয়ে দুর্বল চিত্তে উঠে দাঁড়ালো শাহিনুর। এক হাতে শাড়ির আঁচলে মাথায় ঘোমটা তুলে নিল, আর এক মুহূর্ত উঠানে ব্যয় করল না সে। আরেক হাতে বালতি উঠিয়ে চঞ্চল পায়ে ঘরে গিয়ে দ্বার রুদ্ধ করে দিল। ভ্রুকুচকে চিন্তামগ্ন হয়ে ঠায় দাঁড়িয়ে রইল সারিম। দুই চোখের তারায় ভেসে উঠল শাহিনুরের স্নিগ্ধ কোমল মুখশ্রী। চোখ ধাঁধানো সৌন্দর্য অবলোকন করে অপরিচিত নারীটির সৌন্দর্যের আলোক রশ্মির তীব্র আলোয় দৃষ্টিভূম হল। মাথাটা ঝিমঝিম করে উঠল। বিড়বিড় করে বলল, এ তো আহামরি সুন্দরী। ঘর থেকে বেরিয়ে এলো সামান্তা। মিটিমিটি হাসতে হাসতে বলল, পরের বউয়ের দিকে নজর দিতে নেই ভাইয়া। শরীর ঝাঁকুনি দিয়ে উঠল সারিমের। সামান্তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, নজর দেইনি, নজর পড়ে গেছে। মাথা দুলিয়ে হেসে সামান্তা বলল, নজরে পড়ার মতোই সুন্দরী মেয়েটা। সামান্তার বড় ভাই সারিম 2 দিনের ছুটিতে গতকাল মাঝরাতে বাড়িতে এসেছে। তাদের বাড়িতে নতুন ভাড়াটিয়া উঠেছে, এই ব্যাপারে সে জানত। তাই সামান্তাকে বলল, যারা উঠেছে তাদের মধ্যে পুরুষ লোকটির নাম সুজন, তাই না? হ্যাঁ, তোমাকে তো সবই বলেছি। সারিম চিন্তিত দৃষ্টিতে সামান্তার দিকে তাকিয়ে বলল, তা বলেছিস। সুজনের সঙ্গে আলাপ করিয়ে দিস তো আজ। বুঝতেই তো পারছিস দিনকাল ভালো না। তারা যেমনই হোক, যত সমস্যাতেই পড়ুক, অপরিচিতদের এত বিশ্বাস করাটা উচিত না। সামান্তা কিছুটা শান্ত কণ্ঠে বলল, মেয়েটা প্রেগনেন্ট ভাইয়া, এরপর আর অবিশ্বাস করিনি। বুঝলাম, বাকিটা ওদের সঙ্গে পরিচয় করিয়ে দিস।
বুঝে নেব। গর্ভাবস্থার 3 মাস চলছে। খাওয়া দাওয়া নিয়ে কিছুটা সমস্যা হলেও এই পর্যন্ত বমি হয়নি। তাই ভীষণ ভয় পেয়ে গেল শাহিনুর। ভয় থেকেই ঘুমন্ত প্রণয়কে জাগিয়ে তুলল। চোখ মুখ লাল করে বিধ্বস্ত মুখে প্রণয়ের দিকে তাকিয়ে আছে। সুন্দর মিষ্টি পরিপূর্ণ সুখকর একটা রাতের পর ঝলমলে একটা সকালের প্রত্যাশা করেছিল প্রণয়। কিন্তু শাহিনুরের বিধ্বস্ত রূপ দেখে নিভে গেল সে। তার দুনিয়া যেন অন্ধকার হয়ে এলো। রাতের সূচনায় যে তাকে দৈহিক সুখ দিয়ে সমাপ্তি উষ্ণ বুকে প্রশান্তি ভরে ঘুমাতে সাহায্য করে, দিনের সূচনায় তার এমন অসুখী বিধ্বস্ত রূপ নিশ্চয়ই কাম্য নয়। 2 হাত বাড়িয়ে শাহিনুরের কপোলদ্বয় চেপে ধরল প্রণয়। উৎকণ্ঠিত হয়ে বলল, কি হয়েছে? কিছুক্ষণ আগে আমার বমি হয়েছে, পেটে ব্যথা করছে। নড়ে উঠল প্রণয়। এক পলক শাহিনুরের উদরে তাকিয়ে বলল, খালি পেটে থাকার কারণে বোধহয়, তার জন্য নয়। সিগারেটের গন্ধ হয়েছে এমনটা। কিভাবে? সামান্তার মামা খাচ্ছিল? না, অন্য একজন লোক, চিনি না আমি। চিন্তান্বিত হয়ে প্রণয় বলল, তুমি কিছু খেয়ে নাও, আমি গোসল সেরে আসছি। অপরিচিত লোকটাকে সেটাও দেখে আসছি। মাথা নাড়িয়ে সম্মতি দিল শাহিনুর। প্রণয় তার ললাটে আদরে চুমু খেয়ে বিছানা ছাড়ল। রাত থেকেই বুকের ভেতর অদ্ভুত এক কষ্ট হচ্ছে তার। ঘুম ভাঙতেই সেই কষ্ট যেন গাঢ় হলো। শেকড়ের টানে বারবার স্মরণে আসছে পরিবার পরিজনদের। ভুলে থাকার চেষ্টা করেও ভুলতে পারছে না। অন্তকোণে ঠিক যন্ত্রণা হচ্ছে তাদের জন্য। আম্মাকে মনে পড়ছে। কেমন আছে আম্মা? কেমন আছে ভাই অঙ্গন? 2 ভাইয়ের কবর কি পাশাপাশি দিয়েছে? মুনতাহার কি অবস্থা? সে সুস্থ আছে তো? আর সখিনা, যার গর্ভে রঙ্গনের ছোট্ট একটা অংশ বেড়ে উঠছিল, তাকে কি বাঁচিয়ে রাখা হয়েছে? আদরের ছোট্ট ভাইটার শেষ অংশটুকু টিকে আছে তো? অসহ্য যন্ত্রণায় বুকটা ছটফট করতে শুরু করলো। রক্তের সম্পর্কীয় আপনজনদের অবস্থান জানার জন্য কলিজাটা মুচড়ে উঠল ক্ষণে ক্ষণে। বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। সন্ধ্যার পর বাইরে গেল প্রণয়। 10 মিনিটের মাথায় সামান্তা আর সারিম এলো সুজনের সঙ্গে দেখা করার জন্য। এসেই দেখল সুজন শায়লার ঘরের দরজায় তালা ঝুলছে। অবাক হলো সারিম। বলল, এরা কই গেছে? সামান্তা অবাক হলো না, বরং মুচকি হেসে ডাকল, শায়লা, আছো তুমি? শাহিনুর শান্ত কণ্ঠে জবাব দিল, হ্যাঁ আপু, উনি বাইরে গেছেন। সামান্তা বলল, আচ্ছা, তাহলে পরে আসব। বিস্মিত হয়ে সারিম সামান্তার দিকে তাকিয়ে রইল। বলল, এসব কি? জ্যান্ত মানুষকে তালা দিয়ে বাইরে যেতে হয় কেন? পালিয়ে যাবার আশঙ্কা আছে নাকি? আমার মনে হয় ভদ্রলোক বউ পালিয়ে যাওয়া নিয়ে নয়, বউ ছিনিয়ে নিয়ে যাওয়ার আশঙ্কায় থাকে। দুষ্টু হেসে সারিম মাথা দুলালো। বলল, ঘরে এমন সুন্দরী বউ থাকলে কিছু পুরুষ উন্মাদ হয়ে যায়, কথাটা সত্য। প্রণয় ফিরল বেশ রাত করে। বরাবরের মতো আজ শাহিনুর রাগ অভিমান কিচ্ছুটি করল না। বাজারের ব্যাগ হাতে নিয়ে ভালোবাসায় সিক্ত চাহনি নিক্ষেপ করে শুধালো, আজ এত দেরি হলো যে? পোশাক পরিবর্তন করতে করতে প্রণয় বলল, ডাকঘর খুঁজতে গিয়েছিলাম, ভাবছি আম্মাকে একটা চিঠি পাঠাবো। কেঁপে উঠল শাহিনুর। তড়িৎ গতিতে প্রণয়ের সামনে এসে দাঁড়ালো। ভয়ার্ত কণ্ঠে বলল, কেন? কোমরের লুঙ্গি প্যাচ দিয়ে বেঁধে শাহিনুরকে কাছে টেনে নিল প্রণয়। তার শ্যামবর্ণ বুকের ঘন কালো লোমগুলো শ্বেত জলে লেপ্টে রয়েছে। সেই বুকে নাক ডুবিয়ে দিল শাহিনুর। প্রণয় ক্ষীণকণ্ঠে বলে উঠল, আম্মার জন্য বড় চিন্তা হয় নূর। অঙ্গনের জন্য ঘুম আসে না। এই দুটো মানুষের খোঁজ না নিয়ে শান্তি পাচ্ছি না। আপাতত একটা চিঠি পাঠাই, আম্মা শান্তি পাবে। আমার শান্তিটা পরেই আসুক। চোখ মেলে তাকালো শাহিনুর। এই বিষয়ে একটা শব্দ উচ্চারণ করল না সে, বরং অন্য কথায় চলে গেল। সবার জন্যই ভাবেন, শুধু নিজেকে ছাড়া। মৃদু হাসল প্রণয়। বলল, আমাকে নিয়ে ভাবার জন্য তুমি আছো তো। অভিমানে আরক্ত হয়ে 2 হাতে প্রণয়ের গাল দুটো স্পর্শ করল শাহিনুর। বলল,
মুখের কি অবস্থা দেখেছেন? ভয় লাগে আমার। দাড়ি গোঁফ চুল কিছুই তো কাটছেন না। কত টাকার খরচ হবে? বড় উন্মাদ লাগে আপনাকে। শব্দ করে হেসে ফেলল প্রণয়। শাহিনুরের কপালে কপাল ছুঁয়ে শীতল কণ্ঠে বলল, আরে বোকা, টাকার জন্য নয়, ইচ্ছে করেই কাটাইনি। ভদ্রলোকের বেশভূষা পরিবর্তন করেছি এই যা। চেনা মুখটা একটু অচেনা করার পায়তারা। ভুলে যাচ্ছ কেন? আমি তোমার প্রণয় নই, আমি তোমার সুজন। আশ্চর্য হয়ে শাহিনুর বলল, না, আপনি কোনো সুজন নয়, আপনি আমার ডাক্তার সাহেব। সহসা শাহিনুরের থেকে ছিটকে সরে গেল প্রণয়। কঠিন হয়ে উঠল তার মুখের অব্যয়। বুকের ভেতর ধক করে উঠল শাহিনুরের। এক ঢোক গিলে 2 কদম এগিয়ে গেল। অস্থির চিত্তে চারিদিকে দৃষ্টি নিক্ষেপ করল প্রণয়। লুকানোর চেষ্টা করল নিজের ব্যর্থতাকে। শাহিনুর 2 হাত বাড়িয়ে আবারও প্রণয়ের কপল জোড়া আঁকড়ে ধরল। ব্যথা হতো সুরে বলল, এমন করছেন কেন? কিঞ্চিত সরে যাওয়ার চেষ্টা করল প্রণয়। স্বামীকে শান্ত করার মন্ত্র সে জানে, তাই আরও কাছাকাছি চলে গেল। নিজের ভেজা কোমল অধর যুগল ছুঁয়ে দিল প্রণয়ের শুষ্ক কঠিন অধর যুগলে। 2 চোখ আবদ্ধ করে নিল প্রণয়। এক হাতে শাহিনুরের পিঠ আঁকড়ে ধরল। অধর ছেড়ে দাড়ি ভর্তি গালে যত্নশীল একটা চুমু দিল শাহিনুর। চোখ বুজে ভারী নিঃশ্বাস ছেড়ে রুদ্ধ হয়ে আসা কণ্ঠে প্রণয় বলল, ডাক্তার সাহেব বলে আমায় তুমি আর যন্ত্রণা দিও না নূর। আজ থেকে তুমি বরং আমায় বাবু রাব্বু বলে ডেকো। শাহিনুরের বুকের ভেতরটা হু হু করে উঠল। তীব্র এক কষ্টে বুকটা ভারী হয়ে গেল তার। তর্জনী দ্বারা স্বামীর ঠোঁট চেপে ধরল। অসহায় চোখে তাকিয়ে কাতর কণ্ঠে বলল, চুপ, আমি সারা জীবনই আপনাকে ডাক্তার সাহেব ডাকব। আপনি আমার ডাক্তার সাহেব, আপনি আমাদের ডাক্তার সাহেব। দুনিয়ার মানুষগুলোর মতো আমরা স্বার্থপর নই। আপনার স্থান আমাদের কাছে এক অদ্বিতীয় এবং অনন্ত। 2 চোখ ঝাপসা হয়ে এলো প্রণয়ের। বুকের উপর ভারটা যেন কমে গেল অনেকটাই। শাহিনুরের তর্জনীতে আলতো চুমু খেল। তর্জনী সরিয়ে 2 পায়ের গোড়ালি উঁচিয়ে প্রণয়ের ললাট চুম্বন করল শাহিনুর। এত এত ভালোবাসা পেয়ে সত্যি বদ্ধ উন্মাদ হয়ে উঠল প্রণয়। সমস্ত বিষাদ ভুলে প্রণয়ের ঢেউয়ে ঢেউয়ে অতল গভীরে হারিয়ে গেল দুজনে। সারিম চলে যাবে। রাত 9টায় রওনা দেবে সে। তাই সন্ধ্যার দিকে সামান্তাকে নিয়ে সুজনদের ঘরে গেল। সারিমকে ঘরে বসতে দেওয়াতে একেবারেই মন মানেনি। তবুও আলাদা ঘর না থাকায় বসতে দিল প্রণয়। শাহিনুরকে বলল 3 কাপ চা বানাতে। আলাপচারিতার এক পর্যায়ে সারিম বলল, চুলদারির তো বেহাল দশা। বউকে ঘরে তালা দিয়ে রেখে শুধু বাজার করারই সময় পান নাকি? তীক্ষ্ণ খোঁচাটা নিমিষেই ধরে ফেলল প্রণয়। স্বভাবের বাইরে গিয়ে মৃদু হাসল সে। বলল, আপনি যেন কি করেন? দেশের আবর্জনা ছাঁটাই করি। কথাটা বলেই হো হো করে হেসে উঠল সারিম। শাহিনুর 3 কাপ চা নিয়ে তাদের সামনে ধরতেই চট করে একটা কাপ নিয়ে নিল সারিম। শাহিনুরকে আপাদমস্তক দেখে নিয়ে প্রণয়কে বলল, ডোন্ট মাইন্ড, ফান করছি। তা ভাবির পড়াশোনা কত দূর? শাহিনুর সামান্তার প্রণয়কে চা দিয়ে প্রণয়ের পাশে লুকিয়ে বসে রইল। প্রণয় চায়ের কাপে এক চুমুক দিয়ে বলল, বেশি দূর নয়, স্কুল অবধি। মৃদু হাসল সারিম। কয়েক চুমুকে চা শেষ করে হঠাৎই বলল, আচ্ছা সুজন সাহেব, আপনার সঙ্গে পরে কথা হবে, এখন আসি। সারিম চলে গেল। পেছন পেছন গেল সামান্তাও। ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল প্রণয়। শাহিনুর বলল, লোকটা সুবিধার না। বাঁকা হেসে প্রণয় বলল, বুঝতে পারছি, কি করব বলো? দুনিয়াটাই এমন। নিজের বাড়িতে, নিজের ঘরে, নিজের পরিবারেই তোমাকে নিয়ে স্বস্তি পাইনি, বাইরে কি করে পাবো? মধ্যরাত। হঠাৎ দরজায় মৃদু মৃদু টোকা পড়ল। যেন কেউ অগোচরে দরজায় টোকা দিয়ে তাদের ডাকছে। ঘুমে বিভোর প্রণয় আচমকাই চোখ খুলল। কয়েক সেকেন্ড চুপ থেকে পরিস্থিতি বোঝার চেষ্টা করল। শাহিনুরকে ডেকেও তুলল। শাহিনুর উঠে বসে গায়ের কাপড় ঠিক করে নিতেই প্রণয় গিয়ে দরজা খুলল।
সঙ্গে সঙ্গে হুড়মুড়িয়ে ঘরের ভেতর ঢুকে সামান্তার দরজা আটকে দিল। তীব্র শীতও তরতর করে ঘামছে সে, হাত পা থরথর করে কাঁপছে। ভয়ে শিউরে উঠে প্রণয়ের পিঠ খামচে ধরল শাহিনুর। প্রণয় তাকে অভয় দিয়ে সামান্তার দিকে তাকালো। সামান্তা বার কয়েক ঢোক গিলে শঙ্কিত কণ্ঠে বলল, আপনি এক্ষুনি এই মুহূর্তে শায়লাকে নিয়ে পালান। ভাইয়া ফোর্স নিয়ে আসছে, তাড়াতাড়ি করুন। প্রণয়ের ষষ্ঠ ইন্দ্রিয় পূর্বেই কিছুটা টের পেয়েছিল, তাই আর সময় নষ্ট করল না। সামান্তার দেখানো পথ দিয়ে শাহিনুরের হাত ধরে বেরিয়ে পড়ল। সামান্তাদের বাড়ির পেছন দিকে শেষ সীমানায় গিয়ে হঠাৎ প্রণয় দাঁড়িয়ে পড়ল। সামান্তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আপনার ভাই আইনের লোক? মাথা নাড়িয়ে সামান্তা বলল, হ্যাঁ। প্রণয় মৃদু হেসে বলল, আমাদের সাহায্য করার কারণ? আপনি পালান সুজন, এখন এত কথা বলার সময় নেই। 2 পা এগিয়ে থেমে গিয়ে পিছু ঘুরল প্রণয়। সামান্তা হতবম্ব হয়ে চেয়ে বলল, নিজের দুটো ভাইকে মার্ডার করা আসামি কাউকে কি করে এতটা ভালোবাসে? প্রণয়ের মনে পড়ল তার স্ত্রীর করা দুটো খুনের দায় সে নিজে নিয়েছে। তাই সামান্তাকে বলল, একজন পুরুষ যদি কোনো নারীকে নিখুঁতভাবে ভালোবাসতে পারে, তাহলে তার জন্য সে সব করতে পারে। 2-1টা খুনও অস্বাভাবিক কিছু না। একটু থেমে সামান্তার হতবম্ব মুখের দিকে শান্ত দৃষ্টিতে তাকালো। মনে পড়ে গেল শাহিনুরের হাতে তার দুটো ভাই খুন হয়েছে। এক ঢোক গিলে রুদ্ধশ্বাস ত্যাগ করল। ক্ষীণকণ্ঠে পুনরায় বলল, পুরুষের জোরালো প্রেম আর নারীর জোরালো ঘৃণা বড্ড ভয়ঙ্কর হয় সামান্তা। আপনার করাই উপকার কোনোদিন ভুলব না। আসছি। ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন আপনি। কুয়াশায় মোড়ানো রাতের অন্ধকারে হারিয়ে গেল ওরা। দু চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ল পানি সামান্তার। বিড়বিড় করে বলল, আপনার শায়লা বড় ভাগ্যবতী সুজন। আপনারাও ভালো থাকবেন। পুলিশে গাড়ির হর্ন শুনতেই কেঁপে উঠল সামান্তা। দৌড়ে বাড়ির পেছন দিয়ে বাড়িতে ঢুকল সে। বাড়ির সামনের মেন গেটে শব্দ করে তাকে ডাকছে সারিম। নিজেকে ধাতস্থ করে তড়িৎ বেগে ঘরে ঢুকে সানজি খানমকে ডেকে তুলল। বলল, আম্মা, ভাইয়া তার ফোর্স নিয়ে এসেছে। সুজন ছদ্মনামে এই বাড়িতে রয়েছে। ও আসলে খুনের আসামি। সানজি খানম চেঁচিয়ে উঠল। বিছানা ছেড়ে উঠে বলল, সে কি? এসব কি করে জানলি তুই? আমরা একজন খুনিকে জায়গা দিয়েছি? আমি সন্ধ্যায় জেনেছি আম্মা। ভাইয়া খুব গোপনভাবে শুধু আমাকে বলে গেছে। গতকাল শায়লাকে দেখে চেনেনি, কিন্তু আজ সুজনকে দেখেই চিনেছে। সুজনের একটা ছবিও আছে ভাইয়ার কাছে। শুনেছি ওনার আসল নাম প্রণয় চৌধুরী। তুমি তাড়াতাড়ি গেট খুলে দাও, ওরা সুজনকে ধরতে এসেছে। শিরদাঁড়া বেয়ে শীতল স্রোত নেমে গেল সানজি বেগমের। মাথা ঘুরছিল তার, তবুও কোনো রকমে নিজেকে ঠিক রেখে এগিয়ে গেল মেন গেটের দিকে। চোখ বন্ধ করে স্বস্তির নিঃশ্বাস ফেলল সামান্তা। বিড়বিড় করে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করল, ওদের তুমি নিরাপদে রেখো প্রভু। এয়ারপোর্ট থেকে সরাসরি থানায় এলো মাজহারুল ইসলাম। থানার ওসি কাসেম মির্জা তার বিশেষ বন্ধু। কাসেম মির্জার অধীনে এসআই পদে রমেশ নিয়োজিত রয়েছে। 1 মাস আগে এই পদে যুক্ত হয়েছে মিস্টার সারিমও। কাসেম মির্জার সামনে চোখ মুখ কুঁচকে দীর্ঘ সময় বসে রইল মাজহারুল ইসলাম। কাসেম তার জন্য চা পানির ব্যবস্থা করে নিজে থেকেই বলতে শুরু করল, তুই কোনো চিন্তা করিস না মাজহার। মিস্টার সারিম অত্যন্ত লজ্জিত। অপরাধী তার হাতের নাগালে থেকেও পিছলে গেছে। কাসেমের বক্তব্য শোনা মাত্রই রাগে গর্জে উঠল মাজহারুল। রিরি করতে করতে বলল, হাতের নাগাল থেকে যে অপরাধী পালিয়ে যায় তাকে আর কোন উপায়ে ধরবে তোর সৈন্যদল? কাসেম মাজহারুলকে শান্ত করার যথাসাধ্য চেষ্টা করল। কিছুটা সতর্কতার সহিত পুনরায় বলল, তুই চিন্তা করিস না। এই কেসের দায়িত্বটা রমেশের থেকে ছিনিয়ে নিয়ে এসআই সারিমকে দিয়েছি। আজ হোক বা কাল অপরাধী ধরা পড়বেই। তুই বরং কেসটা জোরালো করার চেষ্টা কর। বুঝতেই তো পারছিস, ডক্টর প্রণয় চৌধুরী অলিউর চৌধুরীরই আরেক সন্তান। নিজেকে আর স্থির রাখতে পারল না মাজহারুল।
অস্থির চিত্তে বসা থেকে উঠে দাঁড়ালো। সহসা তার দুই চোখ ঝাপসা হয়ে উঠল। কম্পিত কণ্ঠে বলল, কাশেম, আমি অলিউরের সন্তানদের ঘাতককে নয়, আমি আমার একমাত্র কন্যার ঘাতককে ধ্বংস করার জন্যই এই দেশের মাটিতে পা রেখেছি। ওর ধ্বংস না দেখে এই দেশের মাটি আমি ছাড়ব না। আমার সন্তানের অতৃপ্ত আত্মার কসম, প্রণয় চৌধুরীকে ধ্বংস না করে এই দেশের মাটি আমি ত্যাগ করব না। চোখে মুখে স্পষ্ট সন্তান হারানোর অসহনীয় বেদনা, বিধ্বস্ত ভঙ্গুর বক্ষে প্রতিশোধের নেশা। বয়স যেন দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে মাঝহারুল ইসলামের। শরীরে বার্ধক্যের চিহ্ন স্পষ্ট দেখতে পেল কাশেম। মাঝহারুল আর এক মুহূর্ত বিলম্ব করল না। কাশেমকে ভালো মন্দ দুটো কথাও বলল না, কেবল নিজ গতিতে পা চালিয়ে থানা থেকে বেরিয়ে গেল। উদ্দেশ্য পাঁচফোড়ন গৃহে গিয়ে মুনতাহার মুখোমুখি হওয়া। কাশেমও ত্বরান্বিত হয়ে কর্মচারীকে বলল, সালাম, মিস্টার সানিমের বাড়ি থেকে যেসব জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয়েছে অতি শীঘ্রই তা চৌধুরী বাড়িতে পাঠানোর ব্যবস্থা করো। আর হ্যাঁ, টাকাগুলো প্রয়াত জমিদার অলিউরের দ্বিতীয় স্ত্রীর হাতেই দেবে। পাঁচফোড়ন গৃহের সম্মুখে এসে গাড়ি থেকে ধীরগতিতে নেমে দাঁড়ালো মাঝহারুল। মনে পড়ে গেল বহু বছর পূর্বে ফেলে যাওয়া এক মায়াময় স্মৃতি। সেই ছোট্ট মুখের আধুস্বরে আব্বু ডাক, নরম তুলতুলে দুটি হাতের গলা জড়িয়ে ধরা, টোপ করে গালে চুমু খেয়ে খিলখিল করে হাসা। দুই চোখ বুজে দীর্ঘশ্বাস ফেলল মাঝহারুল। কানের কাছে বারবার প্রতিধ্বনিত হতে শুরু করল আব্বু আব্বু ডাকটি। চোখের তারায় ভাসতে লাগলো খিলখিল করে হাসতে থাকা পবিত্র সেই মুখশ্রীর। মুখ থেকে অস্পষ্ট স্বরে বেরিয়ে এলো, আমি এক অযোগ্য বাবা, আমাকে ক্ষমা করো প্রাচী। তোমার বোনকে ভরসা করাটা আমার বড্ড অন্যায় হয়ে গেছে। আমাকে ক্ষমা করে দিস মা। নিরুপায় হয়ে তোকে ছেড়েছিলাম, সুন্দর একটা ভবিষ্যৎ দিতে চেয়েছিলাম। ওরা আমার বিশ্বাসের মর্যাদা দিতে পারেনি, ওরা তোকে সুনিশ্চিত জীবন দিতে পারেনি। হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে গৃহের ভেতরে প্রবেশ করল মাঝহারুল। অমনি একজন পুরুষ কণ্ঠ খ্যাক খ্যাক করে উঠল, এই কে কে? মাঝহারুল ঘাড় ফিরিয়ে তাকালো, বলল, চন্দন নেই? না। হ্যাঁ, আজ 1 মাস ধইরা কাম সারছে। ও, তুমি তাহলে নতুন দৈবারিক? হ। আপনি কে? নিজের পরিচয় দিতে গিয়ে একটু থামল মাঝহারুল। সহজ বাক্যে সে বলতে পারত সে প্রেরণার ভগ্নিপতি, কিন্তু তীব্র ক্রোধে মুখ ফুটে তা বের করতে পারল না। বরং মুনতাহার সম্পর্কীয় আত্মীয় হিসেবে বলল, আমি এই বাড়ির মেজ বউ মুনতাহার ফুপা। বাড়ি নয় যেন শ্মশান বাড়িতে পা রেখেছে মাঝহারুল। পাঁচফোড়ন গৃহের আনাচে কানাচে সূর্যের আলোক রোশনিও বড় ফিকে মনে হচ্ছে। চারিদিকে কোনো সারা শব্দ নেই। নিথর নিস্তব্ধ গুমোট হাওয়া বইছে চারিপাশে। হঠাৎ বাড়ির ভেতর থেকে বিধ্বস্ত রূপে দৌড়ে এলো প্রেরণা। তার শাড়ির আঁচল মাটিতে গড়াগড়ি খাচ্ছে। পেছন পেছন আম্মা আম্মা ডাকতে ডাকতে ছুটে এলো শবনম আর জেবা। প্রেরণা এক দৌড়ে এসে মাঝহারুলের সম্মুখীন হলো। মাটিতে পড়ে থাকা আঁচলখানি তড়িৎ গতিতে তুলে নিয়ে মাথায় ঘোমটা দিয়ে চারপাশে বিক্ষিপ্ত নজর বুলিয়ে এক চিৎকার দিল, আমার প্রণয়াসিনী, আমার প্রণয়াসিনী। মাঝহারুল হতবম্ব হয়ে প্রেরণাকে আপাদমস্তক দেখল। কি বিভৎস দেখাচ্ছে প্রেরণাকে। আফসোসের সঙ্গে মাঝহারুল বলল, কুসন্তানদের মায়ের এমন পরিণতি দেখে অতি আশ্চর্য হওয়ার কিছুই নেই। শবনম জেবা দুজনেই এগিয়ে এসে মাঝহারুলের পা ছুঁয়ে সালাম করল। শবনম ক্ষীণকণ্ঠে বলল, গাড়ির শব্দ পেয়ে আম্মা এভাবে ছুটে এসেছে। মাঝহারুল তেমন সন্তুষ্ট হলো না। প্রেরণার দিকে দৃঢ়দৃষ্টিতে তাকিয়ে বলল, তোমার এই পরিণতি কাম্য ছিল না। হাউমাউ করে কেঁদে উঠল প্রেরণা। ধপ করে মাটিতে বসে আর্তনাদ করে বলল, মাঝহার ভাই, আমার সব শেষ, আমার সব শেষ। শবনম গিয়ে প্রেরণাকে ধরল। জেবাকে বলল, তুমি ফুপা মশাইকে ভেতরে নিয়ে যাও, আমি আম্মাকে নিয়ে আসছি। বৈঠকখানায় পল্লব আর মাঝহারুল বসে আছে। তাদের সামনের কেদারায় বিষাদিত মুখে বসেছে অরুণা। প্রেরণা আবারও অসুস্থ হয়ে পড়েছে।
তার কক্ষে শবনম রয়েছে। বাড়ির অবস্থা, অঙ্গনের সুস্থতা সমস্তই ব্যক্ত করা হলো মাঝারুলকে। আগের তুলনায় অঙ্গন কিছুটা সুস্থ। তাকে দেখাশোনা করার জন্য বাইজি গৃহের এক ভীতের কন্যা সখিনাকে রাখা হয়েছে। অঙ্গন অসুস্থ, আগের তুলনায় সুস্থ হলেও একেবারে স্বাভাবিক হওয়ার কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না। এই ছেলের ভবিষ্যৎ নিয়ে প্রত্যেকেই বিচলিত। তাই প্রেরণার সিদ্ধান্ত ভীত সখিনার সঙ্গেই বিয়ে দেবে অঙ্গনের। এমন অসুস্থ ছেলেকে তো আর ভালো ঘরের মেয়ে স্বামী হিসেবে গ্রহণ করতে চাইবে না। সখিনা দরিদ্র পরিবারের সন্তান। তার মা দীর্ঘ বছর ধরে বাইজি গৃহের দেখাশোনা করছে। বড়ই বিশ্বস্ত তারা, তাই সিদ্ধান্তে সকলেই মত দিয়েছে। অরুণার সমস্ত বক্তব্য শুনে মাঝারুল তাচ্ছিল্যের সহিত হাসল। সেই হাসিটি সবার দৃষ্টির অগোচরে ছিল, কারণ মুনতাহার থেকে আসল খবর ঠিকই জেনেছে সে। সখিনা 4 মাসের অন্তঃসত্ত্বা। জমিদার বাড়ির প্রয়াত ছোট পুত্র রঙ্গনের অবৈধ সন্তানের মা হতে চলেছে সখিনা। তাই নিজেদের বংশধরকে বৈধতা দিতেই এই মিথ্যার আশ্রয়, এই মিথ্যা বর্ণনা। শেষ পর্যন্ত এই বাড়ির মানুষ অঙ্গনকে ব্যবহার করে রঙ্গনের সন্তানকে বৈধতা দিচ্ছে। অঙ্গনের প্রতি বিন্দুমাত্র রাগ নেই তার, বরং রোমানার জন্য তার জীবনের এই দুর্দশা দেখে বড়ই ব্যথিত হয়েছেন। দীর্ঘশ্বাস ছাড়ল মাঝারুল। কথার ফাঁকে মুনতাহাকেও ডেকে পাঠালো। জেবা গিয়ে ডেকে আনলো তাকে। বাড়ির সকলের মুখেই ছিল মলিনত্বের ছাপ, কিন্তু প্রেরণার মুনতাহা যেন একেবারেই বিধ্বস্ত হয়ে গেছে। মুনতাহার নিশ্চল নিস্তব্ধ মলিন দেহ দেখে মাঝারুল বড় আফসোস করল। ঊর্ধ্বমিশ্রিত কণ্ঠে বলল, 3 দিন পর আমি আবার আসবো আম্মাজান, সঙ্গে তোমার আব্বাকেও নিয়ে আসবো। তুমি তৈরি থেকো। বাড়ির প্রতিটা সদস্য চমকে উঠল। মুনতাহা একই অবস্থায় ঠায় দাঁড়িয়ে রইল। বাড়ির প্রত্যেকেই খুব ভালো করে জানে 40 দিন অতিবাহিত হলেই মুনতাহাকে চিরকালের জন্য বাপের বাড়ি নিয়ে যাওয়া হবে। বিষাদমুখর পরিবেশও অতিথেয়তার কমতি ছিল না, অথচ কোনো কিছুই সন্তুষ্ট করতে পারল না মাঝারুলকে। দীর্ঘ সময় বাড়িতে কাটিয়ে বেরিয়ে পড়ল একমাত্র কন্যা রোমানার কবর দেখার জন্য। সঙ্গে গেল পল্লব। যাওয়ার পথে বাইজি গৃহে নজর পড়ল মাঝারুলের। গভীর দৃষ্টিতে ওই গৃহে তাকালো সে। বুকের ভেতরের কষ্টটা পুনরায় মাথাচাড়া দিয়ে উঠল। বিড়বিড় করে বলল, রতনে রতন চেনে, শুকর চেনে কচু। জমিদারের বংশধররা বাইজিই চিনবে। ভদ্রঘরের মেয়েরা তো ওদের বদহজমের কারণ। প্রণয়ের বিরুদ্ধে 2টো খুনের মামলা করা হয়েছে। 2টো মামলাই করেছে মুনতাহার বাবা। তাকে ইন্ধন দিয়েছে স্বয়ং মাঝারুল ইসলাম। মুনতাহা বা প্রেরণা কাউকেই ভরসা করেনি মাঝারুল, শত হোক প্রেরণার গর্ভজাত সন্তান প্রণয়। যত যাই হোক না কেন, মা হয়ে প্রেরণা কখনোই চাইবে না প্রণয় ফাঁসিতে ঝুলুক। পলাশের চরিত্র সম্পর্কে সবাই অবগত। রঙ্গনের চরিত্র সুবিধার ছিল না। প্রেরণা চাইলেই প্রণয় যে কোনোভাবে মুক্তি পেয়ে যাবে। তাছাড়া সে এখন পর্যন্ত বিশ্বাস করেনি খুন প্রণয় করেছে। মুনতাহা অতি সরলা একটি মেয়ে। যতই স্বামী ভক্তি থাকুক না কেন, অন্যায় তার দ্বারা হবে না। স্বামীর খুনের বিচার চাইলেও প্রেরণার অনুরোধে প্রণয়কে ঠিকই বাঁচিয়ে দেবে। এসব বিবেচনায় রেখে সুযোগ পেয়ে দেশের বাইরে অবস্থান করেও কুকৌশলে সবটা করেছে মাঝারুল। রোমানার মৃত্যুর পর তার বুকের ভেতর যে আগুন জ্বলজ্বল করে উঠছিল, পলাশ রঙ্গনের মৃত্যুতে সে আগুনে ঘি পড়েছে। সেই সাথে প্রণয়ের জীবনটাকে অতি সহজে ধ্বংস করার উপায়ও পেয়েছে। তার মেয়ে কোনো অন্যায় করেনি। ভালোবেসে নিজের সমস্তটা দিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিল। অথচ এক বাইজি কন্যার প্রেমে পড়ে তার মেয়ের স্বপ্নকে ধ্বংস করে দিয়েছে এই প্রণয়। যেখানে তার সন্তান অন্ধকার কবরে অতৃপ্ত আত্মায় হাহাকার করছে, সেখানে প্রণয় চৌধুরী এক বাইজি কন্যার সাথে সুখের ঘর বেঁধেছে। সহ্য করতে পারেনি মাঝারুল। তাই দূর থেকে নিজের লোকজনদের সাহায্যে আইনের মাধ্যমে প্রণয়ের মেডিকেল সার্টিফিকেট বাতিল করিয়েছে। 2টো খুনের মামলা করে আইনশৃঙ্খলা বাহিনীকে খেপিয়ে দিয়েছে প্রণয়ের বিরুদ্ধে। কেসটা যাতে কোনোভাবে থেমে না যায়, মুনতাহা যেন পিছিয়ে না আসে, তাই যত দ্রুত সম্ভব দেশে এসেছে। উদ্দেশ্য একটাই, প্রণয় চৌধুরীর বিনাশ।
সন্ধ্যার আগ মুহূর্তে পাঁচফোড়ন গৃহে উপস্থিত হলো রমেশ। সারিমের বাড়ি থেকে প্রণয় শাহিনুরের সকল জিনিসপত্র নিয়ে আসা হয়েছে। প্রেরণা শোনা মাত্রই অসুস্থ শরীরে বৈঠকখানা এলো। প্রণয় শাহিনুরের সমস্ত জিনিসপত্র দুই হাতে জাপটে ধরে হাউমাউ করে কাঁদছে সে। রমেশ সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষাই খুঁজে পেল না। শুধু প্রণয়ের সুটকেসে থাকা টাকাগুলো প্রেরণার হাতে দিল। সেই টাকাগুলোর দিকে রক্তচক্ষুতে তাকিয়ে প্রেরণা আর্তনাদ করে উঠল, ওরে আমার প্রণয় খাবে কি, বাঁচবে কিভাবে? ওরে আমার পলাশ রঙ্গন আর আমাকে আম্মা বলে ডাকবে না। তোরা আমার প্রণয়কে আম্মা ডাকার সুযোগ দিস। শবনম এসে প্রেরণার কাঁধ চেপে ধরল। যেভাবে শব্দ করেই ডুকরে উঠল। গৃহের প্রতিটা সদস্য এবং ভীতদের চোখে অশ্রু ঝরছে। পল্লব এসে প্রেরণাকে ডাকল, আম্মা। প্রেরণা পল্লবকে দুই হাতে জাপটে ধরে চিৎকার করে উঠল, ওরে আমার প্রণয়কে তোরা মারিস না, আমার প্রণয়কে রক্ষা কর। আমার বাছা কি খাবে, কিভাবে বাঁচবে? ওর বউ যে পোয়াতি। অরুণা এসে প্রেরণাকে বুকে টেনে নিল। প্রেরণা দুর্বল কণ্ঠে বারবার বলল, আমি আর একজনকেও হারাতে চাই না। আমি মা হয়ে আমার রঙ্গন, আমার পলাশের খুনি প্রণয়কে ক্ষমা করেছি। ওরা কেন ক্ষমা করে না? ওরা কি আমার থেকেও বেশি হারিয়েছে? ওদের কি আমার থেকেও বেশি গেছে? চারিদিকে আজানধ্বনি শুনতে চমকে উঠল প্রণয়। শরীরের সমস্ত শক্তি শেষ তার, আর এগোতে পারছে না। সে রাত থেকে কোন পথে চলতে শুরু করেছে নিজেও জানে না। যেদিকে পথ খুঁজে পাচ্ছে সেদিকেই পা চালাচ্ছে। এর মধ্যে কয়েকবার প্রাকৃতিক প্রয়োজনে মানুষের বাড়িতে গিয়েছে। এর জন্য অবশ্য মিথ্যার আশ্রয় নিতে হয়েছে। বুকের ভেতর সীমাহীন অসহায়ত্ব লালন করে প্রকাশ করেছে মিথ্যাদের। কেউ তাদের পরিচয় জানতে চাইলে মিথ্যা পরিচয় দিয়েছে। কোথায় যাবে, কোথা থেকে এসেছে, সবটাই শুধু মিথ্যার মিথ্যা। এত মিথ্যার বোঝা কাঁধে চেপে ক্লান্তি এসেছে খুব। তবুও নিরুপায় ক্লান্ত পথিকের ন্যায় পথ চলছে অবিরত। সারাদিন জঙ্গল, ঝোপঝাড়, চড়া ক্ষেত, পাহাড়ি পথ হাঁটতে হাঁটতে দুর্বল হয়ে পড়েছিল শাহিনুর। শেষে বাধ্য হয়ে গর্ভাশয়ে থাকা ছোট্ট অংশটাকে হারানোর ভয়ে তটস্থ প্রণয়কে যখন বলল, ডাক্তার সাহেব, আমি আর পারছি না। নিজের সমস্ত ক্লান্তি, দুর্বলতাকে একপাশে রেখে মনোবল দৃঢ় করে গায়ে প্রবল শক্তি সঞ্চয় করে কোলে তুলে নিল শাহিনুরকে। সেই অবস্থাতেই দীর্ঘপথ অতিক্রম করেছে। সারাদিন পেটে দানাপানি বলতে শুধু পানি। ভাগ্যক্রমে একটা কলা পেয়েছিল রাস্তায়, পাহাড়ি অঞ্চলের কলা। হয়তো যানবাহন দ্বারা শহরে নিয়ে যাচ্ছিল কেউ। সেখান থেকেই দুই একটা রাস্তায় পড়েছিল বোধহয়। সেই কুড়িয়ে পাওয়া একটি কলাই শাহিনুরকে খাইয়েছে। খালি পেটে কলা খেতেও ভীষণ কষ্ট হয়েছে শাহিনুরের। তবুও বাচ্চাটার কথা চিন্তা করে বুক ফাটা আর্তনাদগুলো গোপন করে যেটুকু জুটেছে সেটুকুই খেয়ে নিয়েছে। স্বামীকে অভুক্ত রেখে নিজের খিদের জ্বালা মেটাতে একটা কলা একাই খেয়ে নিয়েছে। একটু ভাগও প্রণয়কে দিতে পারেনি। পুলিশের কাছে ধরা পড়ে যাওয়ার ভয়ে এতটাই অস্থির হয়ে পালিয়ে এসেছে যে একটা পয়সাও সঙ্গে করে নিয়ে আসেনি। যে অবস্থায় ছিল সে অবস্থায় কেবল নিজেদের রক্ষা করার জন্যই পালিয়ে এসেছে। অর্থবিহীন, বস্ত্রবিহীন কিভাবে জীবন পাড়ি দেবে একবারও মাথায় আসেনি। পাঁচফোড়ন গৃহের জমিদার পুত্র ডক্টর প্রণয় চৌধুরী। ভাগ্যদোষে আজ সে গর্ভবতী স্ত্রী সমেত ফেরারি। একেই বুঝি ভাগ্যচক্র বলে। জনমানবশূন্য কোন এলাকায় ঢুকে পড়েছে বুদ্ধিগ্রাহ্য হলো না। শুধু বুঝল পরিচিত শহর গ্রাম ছেড়ে অনেক দূরে তারা। পাহাড়ি অঞ্চলেরই গ্রামীণ এক অংশ এটি। বুকের অতি নিকটে শরীর ছেড়ে ঘুমে বিভোর শাহিনুর। সূর্যের আলো মিলিয়ে চারিদিকে ঘন অন্ধকার নেমে এসেছে। দিনের শেষ রাতের সূচনা। ঠিক তাদের জীবনের আলো নিভে যাওয়ার পর অন্ধকারের আগমনের মতোই এই রাত্রিটা। নিজের মন্দ কপালের উপরই কিঞ্চিত তাচ্ছিল্য সহকারে হাসল প্রণয়। সত্যি, জগতের মানুষের পূর্ব পরিকল্পনা অনুযায়ী কিছুই হয় না। তাই তো নিজের শেষ সম্বলটুকু ফেলে সে ভিখারির মতো সারাদিন পার করেছে।
হয়তো এরপর যে কয়টা দিন বেঁচে থাকবে ভিখারি হয়েই বাঁচবে। সহসাই বুকটা কেঁপে উঠল তার। কি হবে এরপর? কিভাবে বাঁচবে, কিভাবে বাঁচাবে নিজের সঙ্গে জড়িয়ে থাকা দুটো প্রাণকে? দূরে শেয়ালের হাঁক শোনা যাচ্ছে। তীব্র শীতের মৌসুম, হাড় কাঁপানো শীত যাকে বলে। তবুও প্রণয়ের দেহ থেকে শ্বেত জল নিঃসৃত হচ্ছে। দুশ্চিন্তায় তেষ্টায় গণ্ডস্থল থেকে বক্ষস্থল অবধি শুকিয়ে চৌচির। ক্ষুধার্ত পেট, তৃষ্ণার্ত বুক, কি অসহ্য যন্ত্রণা! নিজের ভারসাম্যটুকু আর ধরে রাখার উপায় নেই। শরীর দুর্বল হয়ে হাত পা অবশ হয়ে যাচ্ছে। না পেরে দুর্বল হয়ে আসা হাত দুটো কিঞ্চিৎ সবল করে শাহিনুরকে আরেকটু বুকে টেনে নিল প্রণয়। আবছা আলোতে বুঝতে পারল তার পেছনে একটি গাছ রয়েছে। কি গাছ সেটি বুঝতে পারল না। মাথাটা প্রচণ্ড ঘুরছে তার। দুই চোখ ঝাপসা হয়ে আসছে। বমি বমি ভাব হচ্ছে। না পেরে গাছের শেকড়ের উপরে বসে পড়ল। নড়ে চড়ে ফুপিয়ে উঠল শাহিনুর। কাঁপা কাঁপা কণ্ঠে প্রণয় বলল, ভয় পেও না, আমি আছি তো। প্রণয়ের কণ্ঠস্বর শুনে ভয়াবহ এক আত্মচিৎকার করল শাহিনুর। সঙ্গে সঙ্গে ওর মুখে হাত চেপে ধরল প্রণয়। অসহায় কণ্ঠে পুনরায় বলল, চুপ, আমি আছি তো। নিমিষেই শান্ত হয়ে গেল শাহিনুর। বার কয়েক ঢোক গিলে গলা ভেজানোর চেষ্টা করল, কিন্তু তাতে কোনো লাভ হলো না। ক্রমেই গণ্ডস্থল শুকিয়ে উঠল। চারিদিকে নিস্তব্ধতা থাকলেও থেকে থেকে শেয়াল ডেকে উঠছে। ক্ষণে ক্ষণে গাছের পাতা নড়ে উঠছে। তীব্র শীতে শরীর কেঁপে উঠছে। একটু পরপর প্রণয়ের বুকের মধ্যেখানে আরও গভীরে যাওয়ার চেষ্টা করছে শাহিনুর। নিজের শরীরের সবটুকু উষ্ণতা দিয়ে শাহিনুরকে তীব্র ঠান্ডার পরশ থেকে বাঁচানোর চেষ্টা করছে প্রণয়। এই মুহূর্তে এক সৃষ্টিকর্তা ছাড়া আর কারো সাহায্য পাওয়া সম্ভব নয়। তাই অতি সন্তর্পণে শাহিনুরকে বক্ষে চেপে চোখ বন্ধ করে পরম করুণাময়ের নিকট সাহায্য চাইতে লাগল। গড়ি গড়ি বৃষ্টি হচ্ছে। অন্ধকারে আচ্ছন্ন পাহাড়ি পথ। দুজন প্রবীণ প্রবীণা হারিকেন হাতে নিজেদের বাসস্থানে ফিরছিল। হঠাৎ সেগুন গাছের গোড়ায় জড়সড় হয়ে বসে থাকা একজোড়া কপত কপতিকে দেখতে পেয়ে ভীষণ অবাক হলো তারা। প্রবীণা ব্যক্তিটি প্রবীণ ব্যক্তিকে উদ্দেশ্য করে বলল, ও কুদ্দুসের বাপ, দুইটা মানুষ দেখা যায় না? খুব খুব করে কেশে উঠল কুদ্দুসের বাপ। হারিকেনটা কিঞ্চিত উঁচু করে ধরে সেগুন গাছের দিকে কয়েক পা আগাতে আগাতে বলল, ও টুনটুনি, দুইটা মেয়া পোলাই তো দেখা যায়। টুনটুনিকে কথাটা বলেই সেগুন গাছের শেকড়ে মুমূর্ষু অবস্থায় পড়ে থাকা কপত কপতিকে উদ্দেশ্য করে বলল, ও নাতি, ও নাতনি, তোমরা ক্যারা গো। অতিরিক্ত দুর্বলতায় মাথা তুলতে পারল না শাহিনুর। শীতের প্রকোপে জড়সড় হয়ে প্রণয়ের বুকে পড়ে রইল। খিদের যন্ত্রণায় দুর্বল হয়ে আসা শরীরে অতিরিক্ত ঠান্ডা লাগায় প্রণয়ের বিশাল দেহ অবিরত কাঁপছে। কাঁপতে থাকা মাথা তুলে বুজে আসা চোখ দুটো জোরপূর্বক খুলল সে। হারিকেনের স্বল্প আলোয় দেখতে পেল দুজন বুড়ো বুড়িকে। মাথায় সাদা চুল আর শরীরের কুচকানো চামড়া দেখে বুঝল এদের বয়স আনুমানিক ৮০-র কাছাকাছি। কেন জানি এই দুটো মানুষকে ভরসা করল সে। বলহীন কণ্ঠে বলল, দাদা, বড় বিপদে পড়ে গর্ভবতী বউ নিয়ে এই অচেনা জায়গায় এসে আশ্রয় নিয়েছি। সারাদিন অনাহারে বউয়ের প্রাণ যায় যায় অবস্থা। এক মুঠো ভাতের ব্যবস্থা করতে পারবেন? বৃদ্ধা টুনটুনি ব্যথাহত কণ্ঠে বলল, আহা গো, কুদ্দুসের বাপ, এডিগোরে আমাগো ঘরে নিয়া চলো। ও নাতি, নাতবউরে নিয়া আমাগো সাথে আহো। কুদ্দুসের বাপও সম্মতি দিল। প্রণয়ের অপেক্ষা করল না। শাহিনুরের মাথায় হাত বুলিয়ে উঠে পড়ল। কিছু হবে না নূর, সৃষ্টিকর্তা ঠিকই আমাদের রক্ষা করবে। জঙ্গলের ভেতরে পাহাড়ি টিলায় একটা মাটির ঘরের সামনে উপস্থিত হলো ওরা। বৃদ্ধ কুদ্দুসের বাপ প্রণয় শাহিনুরকে তাদের ঘরের ভেতর নিয়ে ছালা পেতে বসতে দিল। বৃদ্ধা টুনটুনি ২ বাটি পান্তা ভাত, দুটো শুকনো মরিচ লবণের বয়াম এনে ওদের সামনে দিল। বলল, ও নাতি, পেঁপে দিয়া পুঁটি মাছ টানছি, পোয়াতিগো পেঁপে খাওন মানা আছে। তোমারে দিলে ওর আবার জিহ্বায় পানি আসবো।
পোলাপানের মুখ দিয়াও লালা পড়ব। আইসকার মতো এডিই খাও। সারাদিন অনাহারে কাটিয়ে হঠাৎ সামনে খাবার পেয়ে শাহিনুর অস্থির হয়ে গেল। কারো দিকেই তাকালো না, হাতটাও ধোয়ার প্রয়োজন মনে করল না। বাটির দিকে মাথা নিচু করে গপাগপ পান্তা ভাত মুখে দিয়ে গিলতে শুরু করলো। না লবণ না মরিচ কোনোটাই খেল না সে। এক নিমিষে নিজের বাটির পান্তা শেষ করে প্রণয়ের বাটিতে হাত দিতেই সহসা হুঁশ ফিরল তার। লজ্জায় শরীরে ঝাঁকুনি দিয়ে হাত পা কাঁপতে শুরু করলো। চরম লজ্জিত হয়ে ছলছল দৃষ্টিতে একবার টুনটুনি কুদ্দুসের বাপ তো আরেকবার প্রণয়ের পানে তাকালো। প্রণয়ের অসহায় দৃষ্টিজোড়া তার দিকেই স্থির। নিমিষে সেই স্থির দৃষ্টিজোড়া ঝাপসা হয়ে উঠল। শাহিনুর আলগোছে পান্তা ভাতের বাটি প্রণয়ের দিকে ঠেলে দিল। ক্ষীণ কণ্ঠে বলল, খেয়ে নিন। এক ঢোক গিলল প্রণয়। এগিয়ে দেওয়া বাটিটা শাহিনুরের দিকে ঠেলে দিয়ে বলল, তোমার পেট ভরেনি নূর, আমার থেকেও তোমার পেট ভরানো বেশি প্রয়োজন। ওদের কথোপকথন শুনে টুনটুনি কুদ্দুসের বাপ দুজনেই মুচকি হাসল। কুদ্দুসের বাপ বলল, টুনটুনি, পান্তার পাতিলটা নিয়া হসি দেখি। পান্তা ভাতের পাতিল নিয়ে এলো টুনটুনি। বলল, ও নাতবো, শরম পাইও না। এক পাতিল পান্তা আছে, তুমি খাও, এই বাড়ির দিয়েও শেষ করো। নাতিন রে আমি দিতাছি। কুদ্দুসের বাপ বলল, শরম পাইও না তোমরা, আমি আর টুনটুনি রায়তার সকালে পান্তাই খাই, তাই দুপুরে বেশি কইরা পাক করে টুনটুনি। আজকার পান্তা ভাত রাইতেই শেষ হোক, অসুবিধা নাই। প্রাণশূন্য দেহে হঠাৎ যেন প্রাণদান করল কেউ। এমন অনুভূতিতে সিক্ত হয়ে খাওয়া শেষে প্রণয় কুদ্দুসের বাপের দুটি হাত চেপে ধরল। বলল, আপনাদের এই উপকার কোনোদিন ভুলব না, কোনো কিছুর বিনিময়ে এই ঋণ শোধ করতে পারবো না দাদা। টুনটুনি বলল, ও কুদ্দুসের বাপ, নাতিরে ক দাদা বইলা যখন ডাকছে ঋণ শোধের কথা আহে কেন? টুনটুনির দিকে ফিরে প্রণয় বলল, দাদি, মৃত্যুপথ থেকে ফিরিয়ে আনলেন আজ, অত কথা কইও না। বিছানাত উইড্ডা নাত বৌরে নিয়া শুয়া পড়ো। দাদা শাহিনুরের দিকে তাকিয়ে বললেন, সকালটা হোক, আলাপ কর্মনি। এখন তোমরা শুয়া পড়ো, বৌডার শরীর সুবিধার না, আমরাও চাইটা খাইয়া শুইগা। ভোর সকালে ঘুম ভেঙে গেল প্রণয়ের। আশেপাশে বড় বড় চোখ করে তাকাতেই মনে পড়ে গেল গত রাতের কথা। চকিতে পাশে তাকিয়ে দেখল দুটো কাঁথা গায়ে গুটিসুটি হয়ে ঘুমিয়ে আছে শাহিনুর। স্মরণ এলো টুনটুনি দাদি রাতে দুটো কাঁথা নিয়ে এসে বলল, ও নাতি, একটা কম্বল আর দুইটা খ্যাতা দিয়া আমরা বুড়া বুড়ি পইরা থাকি, সেইখান থেকে দুইটা খ্যাতা তোমা করে দিলাম, দুইজনে জড়াজড়ি কইরা ঘুমাইও শীত করব না। কৃতজ্ঞতায় আচ্ছন্ন দৃষ্টিতে সে বলল, খাবার দিয়ে পানি দিয়ে প্রাণ বাঁচিয়েছেন, মাথা গোজার জায়গা দিয়েছেন, আর কিছু লাগবে না দাদি। আপনাদের বয়স হয়েছে, আমাদের জন্য শীতে কষ্ট করবেন না। টুনটুনি দাদি কোনো কথা শুনল না, বড় অভিমান করে বলল, এই বুড়ির ভালোবাসার দাম নাই নাহি। মৃদু হেসে প্রণয় বলল, মাফ করুন দাদি, আপনার ভালোবাসার কথা শেষ নিঃশ্বাস অবধি ভুলব না। এই কথা বলে কাঁথা দুটো নিয়ে সারা রাতে শীত নিবারণ করেছে স্বামী স্ত্রী। সকাল হতেই সে কথা স্মরণ হলো। শ্রদ্ধায় বুকটা ভরে গেল বৃদ্ধ বৃদ্ধার জন্য। মনে মনে ভাবল, রাতে আলাপ করার সুযোগ হয়নি, নূর ঘুমাতে থাকুক, আমি বরং ওনাদের সঙ্গে কথা বলে আসি। পাহাড়ি মাটির রং লালাবো বাদামি, রাঙামাটিও বলা যায়। সেই রাঙামাটিতে তৈরি ছোট্ট একটা ঘর, সেই ছোট্ট ঘরে আবার দুটো ছোট ছোট রুম, যার একটাতে প্রণয় শাহিনুরকে ঘুমাতে দেওয়া হয়েছিল। প্রণয় চৌকি থেকে নেমে পাশের রুমের উদ্দেশ্যে বলল, দাদি আছেন? ঘরের বাইরে থেকে টুনটুনি খুনখুনে কণ্ঠে বলল, নাতি, উঠছো? আহো, আমার বুগলে আহো। ঘর থেকে বেরিয়ে বারান্দায় টুনটুনি দাদিকে দেখে সৌজন্যের হাসি দিল প্রণয়। দাদি ছালা পেতে বলল, এইখানে বহ নাতি, ঘুম ভালা হইছে? আলহামদুলিল্লাহ। নাত বউডা উঠে নাই? প্রণয় মাথা নাড়িয়ে না বোঝালো। বলল,
দাদাকে দেখছি না যে। হ্যাঁ, কচু কাটবার গেছে, তোমাগরে তো খাওন দিতে হইব। চাপা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করল প্রণয়। বলল, আমার নাম প্রণয় চৌধুরী। ভাগ্যদোষে বউসহ ফেরারি হয়েছি। আপনার ছেলে মেয়ে নাই দাদি? টুনটুনি মুচকি হাসল। বৃদ্ধার সেই হাসির দিকে তাকিয়ে মনের সকল বিষণ্ণতা কোথায় যেন পালিয়ে গেল। কিছু সময় চুপ থেকে সে বলল, আমার পোলার নাম কুদ্দুস। একটাই পোলা আমার। হ্যার ঘরে আবার দুইটা মাইয়া, একটা বিয়াইত্তা আর একটা কুমারী। তারা কোথায় থাকে? কুদ্দুস শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকে। গরিব মানুষ তো, গরিবের ঘরে মানসে মেয়ে দিবার চায় না, তাই পোলারেই নিয়া গেছে গা। টুনটুনির চোখে পানি চলে এলো। প্রণয় বুঝল বড় দুর্বল জায়গায় হাত দিয়ে ফেলেছে। তাই অপরাধীর স্বরে বলল, ক্ষমা করবেন দাদি, বুঝতে পারিনি। দুই হাতে চোখের পানি মুছে টুনটুনি বলল, ওই যে কুদ্দুসের বাপ আইছে, তুমি যাও দিহি বৌডারে ডাইক্কা তোলো, খাউন দাউন লাগবো তো নাহি। মাথা নাড়িয়ে শাহিনুরকে ডাকতে গেল প্রণয়। টুনটুনি চুলায় ভাত বসিয়ে কচুর ডাঁটা কাটতে বসল। শাহিনুরকে ঘুম থেকে তুলে দুজনে মিলে আবার বাইরে এলো। ওদের দেখে টুনটুনি বলল, এই নাও দেখি, কয়লা নাও, দাঁত মাইজ্জা আহো। কয়লা দিয়ে দাঁত মাজতে হবে শুনেই প্রণয়ের শরীর ঘিন ঘিন করে উঠল। তবুও বাধ্য হয়ে কয়লা হাতে নিল। কুদ্দুসের বাপ টুনটুনির পাশে ছালার উপরে বসে আছে। মাটির চুলায় ভাত বসানো। টুনটুনি কচু কাটতে ব্যস্ত। কুদ্দুসের বাপ শুকনো পাতা চুলায় দিচ্ছে। আগুন নিভে গেলে আবার চুলার মুখে মুখ নিয়ে ফু দিয়ে আগুন জ্বালাচ্ছে। দৃশ্যটি দেখে বড়ই ভালো লাগলো প্রণয়ের। শাহিনুরের কানের কাছে মুখ নিয়ে মৃদুস্বরে বলল, স্বামী স্ত্রীর সম্পর্ক কখন পরিপূর্ণতা লাভ করে জানো? উৎসুক নয়নে প্রণয়ের পানে তাকালো শাহিনুর। প্রণয় প্রগাঢ় দৃষ্টিতে তাকিয়ে শীতল কণ্ঠে বলল, স্বামী স্ত্রীর সম্পর্ক তখনই সফল যখন যৌবনের সঙ্গী বার্ধক্যেও পাশে থাকে। লাজুক হাসল শাহিনুর। সমস্ত দুঃখ কষ্ট ভুলে গিয়ে সীমাহীন ভালোবাসা মিশ্রিত কণ্ঠে বলল, আমি আপনার বার্ধক্যের সঙ্গী হতে চাই। হাত বাড়িয়ে শাহিনুরের মাথায় স্পর্শ করল প্রণয়। বলল, দোয়া করি তোমার দোয়া কবুল হোক। হাত মুখ ধুয়ে বারান্দায় এসে ছালার উপর বসল দুজন। শাহিনুর টুনটুনি দাদিকে দেখে ভীষণ লজ্জা পেল। আর চোখে প্রণয়কে দেখে নিচু কণ্ঠে বলল, দাদির কি লজ্জা নেই? হক চকিয়ে তাকালো প্রণয়। বলল, মানে? শাহিনুর মাথা নিচু করে অস্বস্তি প্রকাশ করে বলল, আমার খুব লজ্জা করছে। হতবম্ব হয়ে প্রণয় পুনরায় জিজ্ঞেস করল, মানে কি? রুদ্ধশ্বাসে সরল মনে শাহিনুর বলল, দাদি ব্লাউজ ছাড়া শাড়ি পরে ঘরের বাহিরে এসেছে। দাদা কিছু বলে না কেন? সহসাই হেসে ফেলল প্রণয়। মৃদুস্বরে বলল, আরে বোকা, উনি তো বুড়ো হয়ে গেছে। তাছাড়া গ্রামের বৃদ্ধা মহিলারা এভাবেই শাড়ি পরে। তুমি কখনো দেখনি তাই লজ্জা পাচ্ছ, অস্বস্তি হচ্ছে। আপনি কি আগেও দেখেছেন? ভারী অবাক কণ্ঠ শাহিনুরের। কিঞ্চিত অভিমানও স্পষ্ট। প্রণয় ঠোঁট টিপে হাসল, মাথা দুলিয়ে বলল, অনেক। থমথমে মুখে বসে রইল শাহিনুর। প্রণয় সম্মুখে থাকা বৃদ্ধ বৃদ্ধার সঙ্গে আলাপে ব্যস্ত হয়ে পড়ল। বিপদের সময় হঠাৎই ফেরেস্তার মতো এসে সাহায্য করা মানুষ দুটো অল্প সময়েই ভীষণ আপন হয়ে উঠল। তারা যেন ওদের আপনজন। মানুষ দুটোকে এতটাই আপন লাগলো যে দাদা দাদির সম্বোধন করেও ভীষণ শান্তি পেল। সেই সঙ্গে নিজেদের দুর্দশার কিছুমাত্র তাদের জানালো। পাতানো দাদা দাদি দুজনেই বড় ব্যথিত হলো। বলল, আমরা গরিব দুঃখী দুই মানুষ, তোমাগোর দুঃখেরও কমতি নাই। যতদিন মন চায় এই বুড়াবুড়ির সাথেই থাইকো। এই বুড়াবুড়ি মরলে মাটি দেওয়ার মানুষ ডাকারও মানুষ নাই। তোমরা দুইটা থাকলে অপকার হইব না, উপকারী হইব। মাথা গোজার স্থান পেয়ে দাদা দাদি আর সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতার শেষ রইল না প্রণয়ের। শাহিনুরও ভীষণ শান্তি পেল, নিশ্চিন্ত হল।
সকালের খাবারে কচুর তরকারি পেয়ে ভীষণ আনন্দিত হলো শাহিনুর। অথচ ছোট্টবেলা থেকেই কচুর প্রতি ভীষণ অরুচি প্রণয়ের। তবুও কষ্ট করে কচুর তরকারি দিয়ে গরম গরম ভাত খেলো সে। উপরওয়ালা কখন কাকে কোন হালে রাখবে তুচ্ছ মনুষ্যজাতির পক্ষে বোঝা বড়ই মুশকিল। আজ থেকে 1 বছর আগে ডক্টর প্রণয় চৌধুরী কি এক মুহূর্তের জন্য ভেবেছিল আভিজাত্যপূর্ণ বাড়ি ছেড়ে ঘর ছেড়ে গতকাল সে একটা মাটির ঘরে রাত কাটাবে? কাঠের সুকারুকার্যের বিশাল পালঙ্ক ছেড়ে চারপায়া ছোট্ট চকিতে শরীর ছেড়ে ঘুমাবে? বড় বড় মাছ নানা পদের ভোজ ছেড়ে এক পদের স্বাদহীন কচুর তরকারি দিয়ে ভাত খাবে? হ্যাঁ, সবই ভবিতব্য। শাহিনুরের পরিহিত শাড়িটি ভীষণ নোংরা হয়েছে। কত পথ পাড়ি দিয়ে রাস্তার ধুলাবালি জঙ্গলের ধুলাবালি গায়ে মেখে এই স্থানে আসা। গতকাল গোসল করা হয়নি, যেমন গা গুলাচ্ছে তেমনই মাথা ব্যথা করছে। গর্ভবতী অবস্থায় এত ধকল, তার উপর শরীরে নোংরা কাপড়। ভীষণ চিন্তিত হয়ে পড়ল প্রণয়। তার কাছে টাকা পয়সা নেই, সঙ্গে করে কোনো কাপড় চোপড়ও আনতে পারেনি। দাদা দাদি দয়া করে অনেক কিছুই দিয়েছেন, আর একটু দয়া করে যদি শাহিনুরকে একটা শাড়ি দেয় ভীষণ উপকার হবে। ভাবনা চিন্তা করে ঘর থেকে বের হলো। ঘরের পেছনে তাদের কথা শোনা যাচ্ছে, তাই ঘরের পেছনে গেল। দেখলো মইয়ের নিচে টুনটুনি দাদি ধরে আছে, উপরে দাদা কাস্তে দিয়ে কলার ছড়ি কাটছে। লক্ষ্য করল বিচি কলা। টুনটুনি দাদি প্রণয়কে দেখে বলল, ও নাতি, গাছ পাকা কলা তোমার দাদার খুব পছন্দ। অর্ধেক আমরা খাই আর অর্ধেক হাটে বেচে দেয় কুদ্দুসের বাপ। স্মিত হেসে প্রণয় বলল, আপনি এদিকে আসেন, আমি মই ধরি। দাদি সরে এলো, প্রণয় মই ধরল। বলল, দাদি, আপনার নাতবউকে একটা শাড়ি দেওয়া যাবে? আসলে বাকিটুকু বলতে হলো না, দাদি বুঝে গেল। বলল, তুমি তাইলে দাদার সাথে থাকো, দুইটাই মিল্লা কলা পায়রা খাও, আমি নাতবউয়ের কাছে গেলাম। অনেক পুরনো একটা ট্রাঙ্কে থেকে লাল খয়েরি রঙের একটা সুতি শাড়ি বের করে শাহিনুরকে দিল দাদি। কিন্তু বিপত্তি ঘটল ব্লাউজ নিয়ে। দাদির কোনো ব্লাউজ নেই। পুরনো যতগুলো ছিল সেগুলো একে তো ছেঁড়া, আবার শাহিনুরের শরীরে ঢুকবেও না। দাদি বলল, ওগুলা তার বিয়ের সময়কার ব্লাউজ। শাহিনুর প্রচণ্ড দুশ্চিন্তায় পড়ে গেল। আহারের অভাব সহ্য করেছে, এবার বুঝি বস্ত্রের অভাবেও ভুগবে। আর কত পরীক্ষা দিতে হবে তাকে, আর কত যন্ত্রণা ভোগ করতে হবে। হে সৃষ্টিকর্তা, এই দুঃসময়ের কি অন্ত নেই? বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। টুনটুনি দাদি বলল, অনাথব, চিন্তা করো ক্যারে? সায়া পিন্দা কাপড় পিন্দ, ব্লাউজ লাগবো না। আমারে দেখো দেখি, আমিও তো পরি নাই। শাহিনুর লজ্জায় মাথা নত করে ফেলল। বলল, আমি এভাবে পারবো না। শরম পাও ক্যারে? আচ্ছা হুনো, বুদ্ধি দেই। গোসলে ধুইয়া কাপড় ফিন্দ, তোমার দাদার সামনে যাইও না, তাই হইব। আইসকার বেলাডায় কাইলাবার এই কাপড় শুকাইলে এইডা পইর। বুদ্ধিটা মনে ধরল, কিন্তু পরক্ষণে আবার লজ্জায় মুখটা আরক্ত হয়ে উঠল। প্রণয় যতই তার স্বামী হোক, এই রূপে ভীষণ লজ্জা লাগবে তার। দাদি তার আরক্ত মুখের দিকে তাকিয়ে বলল, কি গো, জামাইয়ের সামনেও লজ্জা পাবা নাকি? নত মুখে ঠায় দাঁড়িয়ে রইল শাহিনুর। দাদি পুনরায় খোঁচা দিয়ে বলল, পোয়াতি হইয়া গেছে, আবার জামাইয়ের একটু শৈল দেখাইতে শরম, ঢং। যাও গোসল সাইরা নাও, অত লজ্জা পাইও না তো। রাইতে যারে কাপড় খুলবার দাও, দিনে তার সামনে খুললাম কাপড়ে, অত শরম কি এর? পাহাড়ি টিলার নিচে একটা ছোট পুকুর রয়েছে, সেখানে গিয়ে দাদার সাথে গোসল করে দাদার দেওয়া একটা লুঙ্গি পরেছে প্রণয়। খালি গায়ে লুঙ্গি পরে দাদার সঙ্গে দুপুরে পান্তা ভাত খেলো। দাদির কাছে শুনল তাদের আসতে দেরি হচ্ছিল বলে শাহিনুর তার সাথেই খেয়ে নিয়েছে। ভেতরের খবর তখনও টের পেল না প্রণয়। খাওয়া শেষে বিশ্রাম করার জন্য যখন ঘরের ভেতরে ঢুকল, শাহিনুরকে কাঁথা গায়ে চৌকিতে শুয়ে থাকতে দেখল। কিঞ্চিত অবাক হলো। এগিয়ে গিয়ে কপালে হাত রেখে বলল, শরীর খারাপ লাগছে?
কেমন সংকুচিত হয়ে গেল শাহিনুর। প্রণয় আলগোছে কাঁথার ভেতরে ঢুকে গিয়ে পেছন থেকে ওকে জড়িয়ে ধরতেই বিস্মিত হলো। বলল, এ কী কাণ্ড! মুহূর্তে লজ্জায় বিছানা থেকে উঠে পড়ল শাহিনুর। তীব্র অস্বস্তি নিয়ে ভীষণ লজ্জিত হয়ে পিছমুখী হয়ে দাঁড়িয়ে রইল। এক হাতে শাড়ির আঁচল টেনে ধবধবে ফর্সা কাঁধ ঢাকার বৃথা চেষ্টা করছে সে। তাজ্জব হয়ে বসে পড়ল প্রণয়। পা থেকে মাথা পর্যন্ত শাহিনুরকে দৃষ্টিপাত করল। বুকের ভেতর অদ্ভুত আকারে কেঁপে উঠল। অপ্রত্যাশিতভাবে শাহিনুর যে রূপে তার কাছে ধরা দিয়েছে, এই রূপ তার হৃদয়ের স্পন্দন থামিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। অপলক দৃষ্টিতে শাহিনুরের দিকে তাকিয়ে রইল সে। ধীরে ধীরে উঠে দাঁড়ালো। শাহিনুর তার উত্তপ্ত নিঃশ্বাসের শব্দ শুনে গুটি গুটি পায়ে এগিয়ে গেল জানালার কাছে। মাটির দেয়ালে চতুর্ভুজ আকারে কাটা হয়েছে। তার সামনে গিয়ে এক হাত বাড়িয়ে ফাঁকা জায়গায় হাত রাখল। প্রণয় তাকিয়ে দেখল শুভ্র দেহের এক কিশোরী কন্যাকে। পায়ের গোড়ালি থেকে বেশ কয়েক ইঞ্চি উন্মুক্ত। বোধহয় শাড়িটা খাটো হয়েছে ওর। পেটিকোট দেখা যাচ্ছে। টুনটুনি দাদি শাহিনুরের মতো লম্বা না, তাই খাটো হয়েছে। শাড়িটা পেঁচিয়ে পরার দরুন উপরে উঠে গেছে। মেয়েদের শাড়ি 12 হাত পান্না হয় জানে প্রণয়, কিন্তু শাহিনুর যে শাড়ি পরেছে এটা বোধহয় 1-2 হাত কম হবে। নয়তো আঁচল দিয়ে দিব্যি উন্মুক্ত কাঁধটা ঢাকা যেত। ইস, দাদির ব্লাউজ ছিল না। থাকলে ওর গায়ে লাগেনি বোধহয়। কি আটসাটভাবে বক্ষোজ ঠেকেছে। বড় আবেদনময়ী লাগছে ওকে। ভাবতে ভাবতে একদম শাহিনুরের পশ্চাতে চলে এলো প্রণয়। শাহিনুরের নিঃশ্বাস ঘন হয়ে উঠল। মৃদু কণ্ঠে বলল, আপনি আমায় একটু লজ্জা দেবেন না, আমি কিন্তু ভীষণ রাগ করব। মৃদু হেসে দুম করে শ্বাস ফেলল প্রণয়। তপ্ত বাতাস ছুঁয়ে দিল শাহিনুরের উন্মুক্ত কাঁধ। শিউরে উঠল সে। তার শিহরিত হওয়ার শরীরটা প্রণয়ের দৃষ্টিতে তীক্ষ্ণ হয়ে ধরা দিল। বিয়ের এতগুলো দিন পরেও এতটা লজ্জা! তার মানে সে কি তার বউয়ের লজ্জা হরণ করতে পারেনি? ছি, কি অপমানের কথা! যে মানুষটা তার এত কিছু হরণ করে নিল, সেই মানুষটার লজ্জা হরণ করতে পারল না। এমন অধর্ম কি সহ্য হয়? কখনোই না। দুম করে আরও একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করল প্রণয়। হাত বাড়িয়ে শাহিনুরের উদর স্পর্শ করল। কেঁপে উঠল শাহিনুর। কম্পিত হাতে স্পর্শ করল উদরে রাখা প্রণয়ের হাতটি। উন্মাদীয় স্বরে প্রণয় বলল, ফের আবার হৃদয় হরণ হলো। একই হৃদয় আর কতবার হরণ করবে? আমার ঝিমিয়ে পড়া হৃদয়ে তীব্র প্রেমের উদ্রেককারীকে স্বাগতম। প্রণয় ধীরে ধীরে আরেকটু গভীর হলো। আরেক হাত কাঁধ স্পর্শ করে ক্ষিপ্ত চিত্তে ঠোঁটজোড়া ছুঁয়ে দিল কাঁধে। চোখ বুজে ঘুরে দাঁড়ালো শাহিনুর। তার রক্তিম মুখশ্রীতে মুগ্ধ দৃষ্টি নিক্ষেপ করে বলল, প্রথম দর্শনে আমার হৃদয়ে তোমাকে ঘিরে যে অনুভূতির জন্ম হয়েছিল, সেই অনুভূতিতে পরিতৃপ্ততা ছিল না। বিশ্বাস করো, আজকের দর্শনে আবারও প্রেমে পড়ে গেছি। কি অদ্ভুত! একই মানুষে একই আমি অসংখ্যবার প্রেমে পড়ছি। হে অর্ধাঙ্গিনী, একটাই অনুরোধ, আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এক তুমি অজস্রবার আমার হৃদয়কে হরণ করে যেও। চোখ মেলে তাকালো শাহিনুর। দৃষ্টি টলমল সম্মুখের মানুষটা তাকে এত ভালোবাসে কেন? তার প্রতি এত মুগ্ধতা কেন এই চোখে? শাহিনুরের অবাক দৃষ্টিতে তাকিয়ে প্রণয় ফের বলল, হে প্রিয়তমা, আমার প্রাণপ্রিয় অর্ধাঙ্গিনী, আমার হৃদয়ের অনন্ত প্রণয়ের একমাত্র অধিকারিণী। প্রথম দিবসের ন্যায় আজও আমি তোমার হরিণাক্ষী নেত্রযুগলে আমার সর্বনাশ দেখতে পাই। চোখ বেয়ে সুখাশ্রু ঝরতে শুরু করলো শাহিনুরের। এত কষ্ট, এত অসহায়ত্বেও মানুষটার মনে তার প্রতি ভালোবাসার কমতি নেই, প্রেমের অন্ত নেই। কি গো সর্বনাশী! পুনরায় প্রণয়ের বাক্যে শাহিনুর তর্জনী দিয়ে ঠোঁট চেপে ধরল তার। বলল, আপনি ছাড়া আমার আর কোনো অস্তিত্ব পৃথিবীর বুকে থাকবে না। বড় ভালোবাসি আপনাকে ডাক্তার সাহেব। আপনি পুরোটাই আমার জন্য বড় সুখকর। এক তুমির অগণিত প্রার্থীদের এক আমি পরাজিত করেছি।
জয় করে নিয়েছি তোমাকে মনোহারিণী। তোমার গর্ভাশয়ে যে ছোট্ট অংশ বেড়ে উঠছে সে আমারই অংশ। প্রকৃতির লীলা খেলা দেখেছ? প্রকৃতির দেওয়া দুঃখ যেমন অসহ্য, সুখটাও ভীষণ অসহনীয়। কথাগুলো শেষ করে মুহূর্তে অধর চুম্বনে লিপ্ত হলো প্রণয়। সাড়া দিল শাহিনুর। দুই হাতে প্রণয়কে আঁকড়ে ধরল সে। বুঝিয়ে দিল তার প্রতি গভীর প্রেম, গভীর ভালোবাসা এবং শ্রদ্ধাকে। প্রেমের ধর্ম বড় মারাত্মক। মানব হৃদয়ের অগাধ প্রেমী চরম দারিদ্রতার শোক, তীব্র বিষাদ অনুভূতি এক নিমেষে নিঃশেষ করে দিতে পারে। প্রণয় সিদ্ধান্ত নিল অসহায় বুড়ো বুড়িদের উপর নির্ভর করবে না। একদিন, দুদিন, 3 দিন, কতদিন আর করবে তারা? বরং তাদের দুজনের দায়িত্ব এবার নিজ কাঁধে নেবে। মানুষগুলো যতটুকু করেছে এই ঢের বেশি। বিনিময়ে এবার কিছু প্রাপ্য তাদের। দাদা টুকটাক কাজ করে, কিছু সবজি ফল ফলাদিও সপ্তাহে 2 দিন বাজারে বিক্রি করে। বৃদ্ধ বয়সে অভাবের সংসার টানতে বড় কষ্ট হয়ে যায় তার। চোখের সামনে সবটা দেখে সহ্য করতে পারেনি প্রণয়। গতকাল যখন দাদা কলার পেয়ারা বিক্রি করার জন্য হাটে যাচ্ছিল, সেও সঙ্গে গিয়েছে। হাড় কাঁপানো শীতের মৌসুমে লুঙ্গি শার্ট গায়ে চাপিয়ে মাথাসহ মুখে মাফলার দিয়ে পেঁচিয়ে বাইরে বেরিয়েছে সে। এক নজরে হোক বা 4-5 নজরে হোক, কৃষক ব্যতীত অন্য কিছুই ভাবা সম্ভব নয়। প্রণয় যখন এভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিল, শাহিনুর ও টুনটুনি দাদির সমস্ত দায়িত্ব নিয়ে নিল। তার সরল ভাষ্য এই যে, অনেক করেছেন দাদি, এবার নাত বউয়ের হাতে রান্না খাবেন, সেবা যত্ন পাবেন আর শুধু আরাম করবেন। যে নির্ভরতা বুড়ো বুড়ি নিজের ছেলের কাছে চেয়েও পায়নি, সেটুকু প্রণয় শাহিনুরের কাছে পেয়ে বড়ই শান্তি পেলেন। 2 হাত তুলে সৃষ্টিকর্তার কাছে প্রাণ ভরে দোয়াও করলেন ওদের জন্য। পাহাড়ি টিলার উপর ছোট্ট মাটির ঘরটাতে 3 দিন 3 রাত কেটে গেল। পলাশ রঙ্গন পল্লব গমন করেছে আজ 40 দিন। প্রণয়ের বুকের ভেতর যে অস্থিরতা চলছে তা খুব টের পাচ্ছে শাহিনুর। প্রণয় যেমন তার অস্থিরতা লুকানোর চেষ্টা করছে, শাহিনুরও তার অস্থিরতাগুলো বুঝতে না পারার ভান করছে। কেবল একে অপরকে ভালো রাখার উদ্যমে রয়েছে তারা। চারিদিকে সূর্যের আলো মিলিয়ে গেছে। মাগরিবের আজান ধ্বনি শুনতে পাওয়া যাচ্ছে। প্রণয় বেরিয়েছে ঘণ্টাখানেক আগে। আপনজনদের জন্য বড় অস্থির হয়েছে সে। একটা চিঠি পাঠানোর জন্য বড় উদ্বিগ্ন হয়ে আছে। আজ হয়তো পাঠাবেই। চিন্তা করতে বারণ করে গেছে শাহিনুরকে। সে চিন্তা করছে না। যে বিষয়ে প্রণয়ের মনে স্বস্তি আসবে তাতে সেও শান্তি পাবে। চুলা থেকে তরকারি নামিয়ে ঘরে গিয়ে টুনটুনি দাদিকে বলল, দাদি, রান্না শেষ, ভাত বেড়েছি, দাদাকে নিয়ে খেতে বসুন, আপনাদের দেরি হয়ে যাচ্ছে তো। টুনটুনি দাদি বলল, আইতাসি আইতাসি, কুদ্দুসের বাপ, আহো দেহি, খাইয়া তাড়াতাড়ি যাই। শাহিনুর মিষ্টি করে হেসে খাবার বেড়ে দাদা দাদির সামনে দিল। তারা খেয়ে দিয়ে হারিকেন হাতে রওনা দিল শেখবাড়ির পথে। শেখবাড়িটা বেশ দূরে, হেঁটে যেতে 7-8 মিনিট লাগে। তবুও রোজ সন্ধ্যার পর খেয়ে দিয়ে হারিকেন হাতে বুড়ো বুড়ি চলে যায় শেখবাড়িতে। দুটির মনে এখনও বেশ ফুর্তি। টুনটুনি দাদি খুব টিভি ভক্ত মানুষ। সে ছোটবেলায় নাকি সপ্তাহে একদিন তাদের গ্রামের সবাই মিলে টিভি দেখত। গ্রামের স্কুলের বারান্দায় টিভি সেট করে নাটক সিনেমা চালু করে দিত, আর এলাকার সকলে মিলে মাঠে বসে টিভি দেখত। তখন থেকে টিভির প্রতি নেশা ছিল তার। বাপ মায়ের হাতে মাইরও কম খায়নি। বিয়ের পরও আশেপাশে যাদের বাড়ি টিভি ছিল তাদের বাড়িতে গিয়ে টিভি দেখত। সে যুগের তুলনায় এ যুগের বেশ উন্নতি ঘটেছে। মধ্যবিত্তের ঘরে ঘরেও এখন টিভি, তাও রঙিন টিভি। শেখবাড়িতে আগে ধানের কাজ করত টুনটুনি। সেই থেকেই আসা যাওয়া, সেই থেকে ও বাড়িতে টিভি দেখার অভ্যেস। দাদা আগে টিভি দেখতে পছন্দ করত না। টুনটুনি দাদির জন্য এখন তারও অভ্যেস হয়ে গেছে। বুড়ো বয়সে এসেও বউয়ের আবদার রাখতে রাত বিরতে শেখবাড়িতে যায় টিভি দেখতে। ভাগ্যিস টুনটুনি দাদি টিভি ভক্ত মানুষ। ভাগ্যিস দাদা ভালোবেসে এই বয়সেও তার আবদার রাখে।
তাই তো 3 দিন আগে টিভি দেখে ফেরার পথে বিপদগ্রস্ত দুটো মানুষকে নজরে পড়েছে তাদের। টিভি দেখা শেষ করে ঘরে ফিরে আবার রাত দুপুরে সেসব নিয়ে গল্প করে তারা। কখনো হাসে, কখনো ঝগড়া করে। এদের কাণ্ড দেখে অবাক লাগে শাহিনুরের। ভীষণ অবাক লাগে এই মানুষ দুটিকে দেখে। বাঁচতে ইচ্ছে করে, ভালোবাসতে ইচ্ছে করে। জীবনের জটিলতাগুলো একেবারে সহজবদ্ধ হয়ে যায়। বড় অনুপ্রেরণা দেয় এই দুটো মানুষ। বিষণ্ণ বদনে কক্ষের এক কোণে বসে আছে প্রেরণা। অপরাধবোধে বুকের ভেতরটা জর্জরিত হয়ে আছে তার। এত কিছু হারানোর পরও গতকাল আরও একটা অপরাধ করেছে সে। কি করবে সে? সে যে এক নিরুপায় মা। তাই তো নিরুপায় হয়ে ভীত সখিনাকে বিয়ে করতে বাধ্য করল অঙ্গনকে। অঙ্গন পুরোপুরি সুস্থ না হলেও আগের তুলনায় বেশ সুস্থ। নিজেদের মানুষদের প্রতি হুঁশজ্ঞান রয়েছে। যখন ওষুধপত্রে অনিয়ম হয় শুধু তখনই উল্টাপাল্টা আচরণ করে। ওষুধ চলাকালীন কোনো প্রকার সমস্যা করে না। সুস্থ মানুষদের মতোই আচরণ করে। সখিনার সঙ্গে বিয়েটা সে মন থেকে মেনে নেয়নি। গতকাল সখিনার সঙ্গে বিয়ে হয়েছে তার। এই নিয়ে বিরূপ প্রতিক্রিয়াও দেখায়নি। প্রেরণার মুখের দিকে তাকিয়ে নিজেদের বংশধরকে বৈধতা দেওয়ার প্রয়াসে বড় ভাই পল্লবের আদেশ মোতাবেক শুধু বিয়েটা করে নিয়েছে। তবে নিজের কক্ষে স্থান দেয়নি সখিনাকে। রান্নাঘরের এক কোণেই জায়গা হয়েছে মেয়েটার। তবুও আফসোস নেই, সন্তানের বৈধতা পেয়েছে এই অনেক। সকালবেলা সকলের নাস্তা করা সম্পন্ন হলে শবনম অঙ্গনকে খাওয়াতে গেল। অঙ্গন শবনমকে দেখেই বলল, সেজ ভাইয়ার কোনো খোঁজ পাওয়া যায়নি ভাবি? বিস্মিত চোখে অঙ্গনের পানে তাকিয়ে রইল শবনম। হাতে থাকা খাবারগুলো টেবিলে রেখে বলল, ভাই অঙ্গন, দোয়া করো যেন খোঁজ না পাওয়া যায়। আমাদের এত বারণ সত্ত্বেও মামামশাই আর মেজ বউ মামলা করেছে ওর নামে। খোঁজ পেলে ফাঁসি নিশ্চিত। তীব্র রোষাবিষ্ট হয়ে অঙ্গন বলল, আমার ভাইকে ফাঁসিতে ঝুলাবে? আমার ভাইকে? মামাকে আমি দেখে নেব, মামাকে আমি দেখে নেব। কাঁপতে শুরু করলো অঙ্গন। শবনম ভয় পেয়ে গেল। কাছে গিয়ে শান্ত করার চেষ্টা করে বলল, ভাই তুমি শান্ত হও, শান্ত হও। ভাই মরেছে আমার, মেরেছেও আমারই ভাই। তাকে কি শাস্তি দেব সেটা আমি, বড় ভাই, বড় আম্মা, আম্মা বুঝবেন। মামা মামলা করে কোন সাহসে? মানুষ হত্যা মহাপাপ ভাই। সেটা মানুষ অমানুষ না। আমার দুটো ভাই অমানুষ ছিল। অঙ্গনের এহেন কথায় আম্মা বলে ডুকরে উঠল শবনম। চিৎকার করে বলতে লাগলো, আম্মা, আপনার অঙ্গন একদম ভালো মানুষের মতো কথা বলছে। ছোট তাড়াতাড়ি আয়, আমাদের অঙ্গন দেখ কি বলে। চিৎকার শুনে অঙ্গন শান্ত হলো। বুকের ভেতর তীব্র কষ্ট হচ্ছে তার। মাথাটা ঝিমঝিম করছে। সব হারিয়ে গেছে সব। প্রথমে রোমানা, তারপর আব্বা, তারপর ভাইরা। সবচেয়ে বেশি কষ্ট লাগছে আব্বার মৃত্যুর সময়ের কোনো স্মৃতি মনে করতে পারছে না সে। হঠাৎ মাথা চেপে ধরল। বিড়বিড় করে বলল, আব্বা কবে মারা গেছে ভাবি? কাল রাত থেকে মনে করার চেষ্টা করছি, কিছুতেই মনে পড়ছে না। অঙ্গনের এই বাক্য শুনে অরুণার কক্ষের ভেতরে প্রবেশ করল না। দরজার সম্মুখ থেকে ফিরে গেল। বৈঠকখানায় জেবাকে দেখে তাগাদা দিয়ে বলল, তাড়াতাড়ি অঙ্গনের ডাক্তাররে ফোন দাও। একের পর একদিন এগুচ্ছে আর শীত বাড়ছে। একে তো মাটির ঘর ঠান্ডা হয়, তারপর শীত নিবারণের জন্য তেমন কোনো পোশাক নেই। মাত্র দুটো কাঁথায় শীত মানে না, হাড় কাঁপিয়ে তোলে। তাই রাতের খাবার সেরে ঘরের ভেতরে কাঠের টুকরো জড়ো করে আগুন ধরালো প্রণয়। দাদা দাদি গেছে টিভি দেখতে। এই শীতেও তাদের টিভি দেখতে যেতে হবে। 10টা না বাজিয়ে ফিরবে না। বাড়িতে ঘরে একা শুধু তারা দুজন। শাহিনুর কাঁথা গায়ে দিয়ে শুয়ে আছে। অতিরিক্ত শীতে তার শরীর মৃদু মৃদু কাঁপছে। তা দেখে প্রণয় ডাকলো তাকে। হাত পা সাপের মতো ঠান্ডা হয়ে গেছে। কাঁথার নিচে গরম হওয়ার সম্ভাবনা নেই। রোজ রোজ এমন ঠান্ডায় ভুগে শরীর খারাপ হচ্ছে। না জানি এর প্রভাব বাচ্চার উপরে পড়ে। ভাবতেই সর্বাঙ্গ কেঁপে উঠল।
তড়িৎ বেগে শোয়া থেকে উঠে প্রণয়ের সম্মুখে বসে আগুন দ্বারা হাত পায়ে তাপ নিতে লাগলো। আজও ব্লাউজবিহীন আটসাটভাবে শাড়ি পরা শাহিনুর। ঘুটঘুটে অন্ধকারে ঘরের মাঝখানে আগুন জ্বলছে। মুখোমুখি বসে আছে দুজনে। হঠাৎ অপলকভাবে তাকিয়ে প্রণয় বলল, আর কিছুদিন অপেক্ষা করো। হাটে যে শাড়িওয়ালা বসে তার থেকে শাড়ির দাম শুনে দামাদামি করেছি। 350 টাকা হলেই একটা দেবে। বুক কেঁপে উঠল শাহিনুরের। নির্বাক হয়ে তাকিয়ে রইল প্রণয়ের চোখের দিকে। কর্কশ কণ্ঠের ভারী ব্যক্তিত্বের গম্ভীর মানুষটার একই রূপ। সেই বুদ্ধিদীপ্ত চোখ জোড়ায় আজ একই অসহায়ত্ব। সম্ভ্রান্ত ঘরের ছেলেটার আজ একই দারিদ্রতা। সহ্য হয় না, সহ্য করা যায় না। ছলো ছলো দৃষ্টিতে শাহিনুর বলল, আপনি অনেক শুকিয়ে গেছেন। গালের হাড় দেখা যাচ্ছে। শরীরটা কেমন ভেঙে পড়েছে। সবসময় তো আমাকে নিয়েই ভাবেন, একটু কি নিজের কথা ভাবা যায় না? মৃদু হেসে প্রণয় বলল, বোকামি, আমি একদম ঠিক আছি, একদম ফিট। তুমি শুকিয়ে গেছো। তোমার এই অবস্থাতেও তোমাকে ঠিকভাবে খাবার দিতে পারছি না। আমাদের সন্তান তেমন খাবার পাচ্ছে না। কিভাবে বেড়ে উঠবে ও, এই চিন্তায় ঘুম আসে না। চিন্তা করবেন না, খাবার যা পাচ্ছে আলহামদুলিল্লাহ। আমাদের ভালোবাসা আল্লাহর রহমতেই ও বেড়ে উঠবে, পৃথিবীতে আসবে। স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল প্রণয়। শাহিনুর বলল, এত কি দেখেন, সবসময় এত মুগ্ধতা কিসের? আমার সুখকে, আমার শান্তিকে, আমার চন্দ্রকান্তাকে, সর্বোপরি আমার আধার রাতের চন্দ্রের আলোকে। অধরে প্রশস্ত হাসি রেখে একদমে বলা প্রণয়ের বাক্য শুনে মুগ্ধ হয়ে গেল শাহিনুর। কিছু মানুষ থাকে যারা তাদের মুগ্ধ অনুভূতি দিয়ে বিপরীত মানুষটাকে মুগ্ধ করে তোলে। কিছু পুরুষ আছে যাদের একমাত্র উদ্দেশ্য থাকে নির্দিষ্ট একজন নারীকে ভালোবাসা দিয়ে দিশেহারা করে ফেলা। প্রণয় সেই মানুষ, সেই পুরুষ। এই তো কেমন করে তাকিয়ে, কেমন করে কথা বলে শাহিনুরকে মুগ্ধ করে তুলল। ফলাফলস্বরূপ তার মতো করেই মুগ্ধ হয়ে তাকিয়ে আছে সে। কণ্ঠে অগাধ প্রেম মিশিয়ে প্রশ্ন করল, আপনি খুব সুন্দর করে ভালোবাসেন আমায়, খুব সুন্দর করে কথাও বলেন। এমন সুন্দর কথা কে শেখালো আপনাকে? মনে হয় শুধু কথা বলছেন না, কবিতা শোনাচ্ছেন, প্রেমের কবিতা। বাংলাদেশের প্রায় সব ডক্টরদের মাঝে একটা কাব্যিক ব্যাপার আছে, বুঝলে তুমি? মুখ ফসকে কথাটা বলেই থমকে গেল। হঠাৎই তার দৃষ্টিজোড়া বিক্ষিপ্ত হলো। সম্মুখে বসে থাকা শাহিনুর চট করে উঠে তার পাশে বসে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমার ডাক্তার সাহেব, আমাদের ডাক্তার সাহেব। তাই তো আপনার হৃদয়ে এত প্রেম, এত ভালোবাসা। অনেকটা সময় প্রণয়ের বুকে মাথা রেখে বসে রইল শাহিনুর। শান্ত করে দিল অশান্ত বুকটাকে। ধীরে ধীরে শাহিনুর মাথা উঠিয়ে প্রণয়কে দৃষ্টিপাত করল। বোঝার চেষ্টা করল তার অনুভূতি, কিন্তু বুঝতে পারল না। প্রণয় থমকে রয়েছে। অদ্ভুত অনুভূতি পেল। চাপা কষ্টে বুকটা ভারী হয়ে উঠল। উন্মাদের মতো প্রণয়ের গালে কপালে চুমু খেল। তবুও প্রতিক্রিয়া দেখালো না মানুষটা। এতে আরও ক্ষিপ্ত হয়ে প্রণয়ের ওষ্ঠাধারে নিজের ওষ্ঠজোড়া মিলিয়ে দিল। সম্বিত ফিরে পেয়ে দুই হাতে শাহিনুরকে আঁকড়ে ধরল প্রণয়। বুঝল তার বউ তার অনুভূতি না বুঝে অস্থির হয়ে উঠেছে। কি পাগল মেয়ে! দীর্ঘ সময় পর প্রণয়ের থেকে সরে গেল শাহিনুর। দুই চোখে তার শ্রাবণ ধারা। প্রণয় হাত বাড়িয়ে ওর কপোলদ্বয় স্পর্শ করল। অশ্রুসিক্ত নয়নে তাকালো শাহিনুর। সেই চোখে অপরাধবোধ স্পষ্ট। প্রণয় জানে মনে মনে সে এখন নিজেকেই দোষারোপ করছে। তাই তার অশ্রুসিক্ত হরিণাক্ষী দৃষ্টিজোড়ায় গভীর দৃষ্টি নিক্ষেপ করল। পরিস্থিতি স্বাভাবিক করতে হবে, নয়তো ক্ষতি হবে শাহিনুরের। কি করা যায় ভাবতেই সম্মুখের জ্বলন্ত আগুনের দিকে এক পলক তাকিয়ে আবার শাহিনুরের দিকে তাকালো। সহসাই মনে পড়ে গেল সেই ক্ষণ, যে ক্ষণে প্রথমবারের মতো শাহিনুরের সুষ্টি মুখটা তার চোখে তির্যক জ্যোতির ন্যায় বিঁধেছিল।
মনে পড়ে গেল সেই ক্ষণ, যে ক্ষণে গভীর অরণ্যে দ্বিতীয় দফায় প্রেমে পড়ে রোমাঞ্চকর পরিবেশে গানে গানে প্রেমের বার্তা দিয়েছিল। আগুনের কাছাকাছি বসে পাশে বসে থাকা রমণীর উদ্দেশ্যে পুনরায় আবারও প্রেমের বার্তা দিল। গেয়ে উঠল গান, ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে, ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে। সহসায় চমকে উঠল শাহিনুর, বিস্মিত হয়ে তাকালো প্রণয়ের দিকে। লজ্জাও পেল খুব, তাই তার থেকে নিজেকে ছাড়িয়ে উঠে দাঁড়ালো। অথচ কর্ণে প্রণয়ের বলা গান শুনল, আমার মনের ঘরে চাঁদের আলো চুইয়া চুইয়া পড়ে, পুষে রাখবো রাখবো রে বন্ধু তোমায় যতনে, ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে। প্রণয়ও উঠে দাঁড়ালো। শীতার্ত রজনীতে বদ্ধ ঘরে আগুন জ্বলছে। একপাশে অতি সুন্দরী রমণী দাঁড়িয়ে রয়েছে, যার চোখে মুখে ছেয়ে আছে জগতের সবটুকু লাজুকতা। সেই লজ্জাটুকু হরণ করার প্রয়াসে তাকে সন্তর্পণে পেছন থেকে জড়িয়ে ধরল। উন্মুক্ত কাঁধে আলতো ঠোঁট ছুঁয়ে শিহরিত করে তুলল সর্বাঙ্গ। কণ্ঠে পুনরায় সুর তুলল, দুধে আলতা গায়ের বরণ রূপ যে কাঞ্চা সোনা, আঁচল দিয়া ঢাইকা রাইখো চোখ যেন পড়ে না। ভয়ানক লজ্জায় মৃদু কাঁপছে শাহিনুর। একে তো হঠাৎ গান গেয়ে লজ্জা দিচ্ছে, তারপর গানের কথাগুলো কি ভয়ানক, গানের সাথে মিলিয়ে কি স্পর্শ। শাহিনুর ঘাড় ফিরিয়ে তাকালো, বলতে চাইল, পাগল হয়ে গেলেন নাকি? কিন্তু তার চাহনি দেখে কেমন মাতাল করা কণ্ঠে প্রণয় সুর তুলল, আমি প্রথম দেখে পাগল হইলাম, মন তো আর মানে না। কাছে আইসো আইসরে বন্ধু প্রেমের কারণে, ভালোবাইসো বাইসরে বন্ধু আমায় যতনে। গাইতে গাইতে অধর স্পর্শ করতে উদ্যত হলো। শাহিনুর মৃদু ধাক্কায় সরে যেতে উদ্যত হতেই প্রণয় দুই হাতে আবদ্ধ করে নিল তাকে। নিশি ভরে জোনাক নাচে মনেরও গহীন বনে, স্বপ্ন দেখাও বন্ধু তুমি নিগুড় আলিঙ্গনে। এইটুকু বলেই শাহিনুরকে কোলে তুলে ঘর জুড়ে ঘুরতে লাগলো মোহনীয় স্বরে বলল, আরে বাবা, রোমান্টিকতাও বোঝো না দেখছি। শাহিনুর অবাক করা গলায় বলল, ইস, কি রোমান্টিকতা, মনে হয় নাটকের অভিনেতা। অভিনয়? এই গান যেদিন প্রথম গেয়েছিলাম তোমার জন্যই গেয়েছিলাম, বুঝতে পেরেছিলে, অনুভব করেছিলে, করনি, তাই আজ আবার গাইলাম। অনুভব করেছ কিনা বুঝিনি, তাই এবার স্পর্শে বোঝাবো। সেই গানটি যার মর্মার্থ শাহিনুর সেদিন বুঝতে না পারল, আজ বুঝল। বুঝিয়ে দিল প্রণয় তার করা প্রতিটা স্পর্শে। প্রকৃতি যেন চারপাশ থেকে বলে উঠল, এই প্রেমের অন্ত নেই রে শাহিনুর শায়লা, এই প্রেমের অন্ত নেই। দীর্ঘ 1.5 মাস যাবৎ পুত্রশোকে পাথর হয়ে যাওয়া প্রেরণার কাছে একটা চিঠি এলো, তাও বেনামি। রুদ্ধশ্বাসে কম্পিত হস্তে 2 ভাঁজ করা চিঠির পাতা সম্মুখে মেলে ধরতেই বেনামি চিঠির শুরুতে, আম্মা, আম্মা, ও আম্মা, আপনি কেমন আছেন আম্মা? লেখাটা দেখতেই হাউমাউ করে কেঁদে উঠল সে। পরক্ষণেই ভীত দৃষ্টিতে চারপাশে নজর বুলিয়ে এক ছুটে নিজের কক্ষে চলে গেল। একটা কাকপক্ষীও যেন টের না পায়, তাই নিঃশব্দে খোলা দরজা বন্ধ করে দিল। মায়ের মন ঠিকই বুঝে গেছে চিঠির মালিককে, তাই তো সকলের অগোচরে এভাবে কক্ষে চলে এলো। সন্তান খারাপ হোক ভালো হোক, গুণী হোক দোষী হোক, মায়ের কাছে সবই সমান। সকলের চোখে প্রণয় অপরাধী, সকলেই চায় তার শাস্তি হোক। কিন্তু সে তো মা, সে তো আর তা চাইতে পারে না। 2-1টা চড় থাপ্পড় দিতে পারে, কিন্তু যে প্রাণ পৃথিবীতে এনেছে, যে দেহকে বুকে আগলে বড় করেছে, তার নাশ সে কিছুতেই চাইতে পারে না। চারিদিকে সকলে ওত পেতে আছে। মুনতাহা বাবার বাড়ি চলে গেলেও তার সন্দেহ ঠিক গুপ্তচর রেখে গেছে। আজকাল অগোচরে টাকার বিনিময়ে বিশ্বস্ত ভৃতরাও বেইমানি করছে। দুর্দিনে সবই মুখ বুজে সহ্য করতে হচ্ছে তাকে। বাড়ির আশপাশে পুলিশদের আনাগোনা তো রয়েছেই। প্রণয় সন্ধানে তারা সর্বদাই তটস্থ। সবটা স্মরণ করে চোখ বুজে দীর্ঘশ্বাস ছাড়ল প্রেরণা। পুনরায় চোখ খুলে চিঠিতে লেখা কথাগুলো পড়তে লাগলো আর 2 চোখে অশ্রু বিসর্জন দিল। আম্মা,
ও আম্মা, আপনি কেমন আছেন আম্মা? কতদিন আপনাকে ডাকি না, কতদিন আপনার পবিত্র মুখটা দেখি না, কতদিন আপনার স্নেহময়ী ছোঁয়া আমার মাথা ছুঁয়ে দেয় না। ও আম্মা, আপনি বড় অভিমান করে আছেন আমার উপর। জানি আপনার নিরুপায় পুত্র আপনাকে দেওয়া কথা রাখতে পারিনি। এ জীবনে যদি একবার সুযোগ পাই আপনার দুটো পা ধরে মাপ চেয়ে নেব। ভাই হয়ে ভাইদের রক্ষা করতে না পারার পরাজয় স্বীকার করে নেব। আপনার যে পুত্র সারা জীবনে কোনো পর্যায়ে পরাজয় স্বীকার করেনি, সে পরাজয় স্বীকার করবে। এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে? শাস্তি? আম্মা, আপনার যে ছেলে মাংস ছাড়া ভাত মুখে তুলতে পারত না, সে আজ 3 দিন ধরে কচু শাক পাতা দিয়ে ভাত খাচ্ছে। নানা পদের ভোজ সামনে রেখে যাকে খাওয়াতেন তার এখন এক পদ জোটাতেই ভীষণ কষ্ট হয়ে যায়। মাথা গোজার জন্য যে স্থানে আছি তার বললাম না। শুধু জেনে রাখুন, আপনার গৃহের সর্বোচ্চ নিচু পদে যে ভৃত্য রয়েছে তার থাকার জায়গাটাও এর চেয়ে পঞ্চগুণ ভালো। যে পুত্রকে শ্রেষ্ঠ পুত্র বলে সবার সম্মুখে মাথা উঁচু করে দাঁড়াতেন, আজ সেই পুত্র পথহারা পথিক, স্ত্রীসহ ফেরারি। আমার দুটো ভাই আমার কলিজার টুকরো রঙ্গন, ওদের প্রাণের বিনিময়ে আমার স্বপ্ন ধ্বংস হয়ে গেছে আম্মা। আমার পরিচয়, আমার সম্মান সব শেষ। ভিখারির মতো জীবনযাপন করছি। ভ্রাতৃশোক, স্ত্রী সন্তানের প্রাণ সংশয়, নিজের প্রাণ সংশয় আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। জীবনযুদ্ধের লড়াইয়ে আমি বারবার ক্লান্ত হয়ে পড়ছি। এক টুকরো সুখের জন্য সর্বস্ব হারিয়ে ফেললাম। সেই এক টুকরো সুখটুকু নিয়েও আজ বড় অনিশ্চয়তায় ভুগছি। আমি আমার সুখকে সুখ দিতে পারছি না। আপনার পুত্রবধূকে না আহার না বস্ত্র কোনোটাই দিতে পারছি না। আপনার বংশধর কি ভাগ্য নিয়ে পৃথিবীতে আসছে ভেবেছেন? কি নিদারুণ যন্ত্রণায় ছটফট করছে আপনার প্রণয় টের পাচ্ছেন আপনি? শাস্তি পাচ্ছি, শাস্তি ভোগ করছি। আপনার যন্ত্রণাও আজ করতে পাচ্ছি। তবুও আমি নিরুপায়, বড্ড নিরুপায়। আমি এক ঘৃণ্য ভাই, ঘৃণ্য পুত্র। ভালো স্বামী হতেও পারছি না। মনে বড় সংশয়, ভালো পিতা হতে পারবো তো? ইদানিং স্বপ্নে অকল্যাণ দেখি, বুকে সূক্ষ্ম ব্যথা লাগে। আম্মা গো, আপনারই অপ্রিয় ঘৃণ্য ভিখারি পুত্রের একটা অনুরোধ। জীবদ্দশায় আমার যদি কিছু হয় ভয় পাবেন না আম্মা। কিছু হয় বলতে যদি কখনো পুলিশের কাছে ধরা পড়ে যাই, আপনি আমার স্ত্রীর সন্তানকে সুরক্ষা দেবেন, পাশে থাকবেন। যত অন্যায় করার আমি করেছি, ওদের কোনো দোষ নেই। আপনি স্বীকার করুন বা না করুন, আপনার প্রয়াত পুত্ররা মানুষ ছিল না। তাদের অমানবিক আচরণই তাদের ধ্বংস হওয়ার মূল কারণ। আপনি আমার জন্মদাত্রী। আমার বিশ্বাস আপনি সজ্ঞানে নিজ ইচ্ছায় আর কোনো অপরাধ করবেন না। আমার এই বিশ্বাসটুকুর মর্যাদা দেবেন। আর কি বলবো, অঙ্গনটাকে ভালো রাখবেন। ডাক্তার দেখানো, নিয়মিত ওষুধ দেওয়া ভুলবেন না। নিজের যত্ন নেবেন, কান্নাকাটি করে শরীর খারাপ করবেন না। অভিমান করে বুক ভারী করবেন না। কথা দিচ্ছি আমি একদিন আবার আপনার কাছে ফিরব, আপনার বুক শীতল করব। আপনার অনেক প্রশ্ন, কিন্তু আমার কাছে কোনো উত্তর নেই। যে প্রশ্নের উত্তর আমার কাছে নেই, সেই প্রশ্ন আপনার মনে জায়গা দেবেন না। শুধু মনে রাখবেন, আপনার ছোট পুত্র রঙ্গন হত্যাকারী ছিল, বিশ্বাসঘাতক ছিল, এক শয়তানের সহচর ছিল। মেজপুত্র পলাশ একজন ধর্ষক ছিল। শাহিনুর সতী নারী, তার সতীত্ব রক্ষায় তার স্বামী সর্বদা অটল। কি ব্যঙ্গাত্মক কথা! আপনার এক পুত্র সতীত্ব হরণে সর্বদা অটল ছিল, আরেক পুত্র সতীত্ব রক্ষায়। রক্ষাকারীকে কি কোনো আইন শাস্তি দিতে পারে? আপনার প্রাণ আবার শীতল হবে আম্মা। আমি আবার চিঠি পাঠাবো। আপনি কি সুস্থ থাকবেন? আমার চিঠি পড়ার জন্য হলেও আপনার সুস্থতা প্রয়োজন। এই চিঠিটা পুড়িয়ে দিতে ভুলবেন না। আমার দৃঢ় বিশ্বাস, এই পৃথিবীতে সর্বপ্রথম সবচেয়ে বেশি আমাকে রক্ষার জন্য আপনি এগিয়ে আসবেন। কারণ আপনি শুধু পলাশার রঙ্গনের জন্মদাত্রী না, আপনি আমারও জন্মদাত্রী। আমার চির দুঃখিনী আম্মা। একদিন সব ঠিক হয়ে যাবে। একদিন আপনার দুঃখেরও সমাপ্তি ঘটবে। বৈশাখের প্রথম সপ্তাহ,
প্রণয়ের হিসেব অনুযায়ী শাহিনুরের গর্ভাবস্থার 6 মাস চলছে। 5 মাসের সময় আশ্চর্য এক অনুভূতির সঙ্গে পরিচয় ঘটেছে তার। ডক্টর হলো এমন অনুভূতির সঙ্গে এর আগে কখনো পরিচয় ঘটেনি। ঘটবে কি করে? এর আগে তো সে কারো বাবা হয়নি। আনমনেই হেসে ফেলল প্রণয়। কাঁধে চেপে রাখা গামছা দিয়ে ঘর্মাক্ত মুখমণ্ডল মুছল। হাতে থাকা পলিথিনের ভেতরে গরুর মাংসের তরকারির দিকে এক পলক তাকিয়ে আবার হাঁটা ধরল। 5 মাস চলাকালীন একদিন দুধ ভাত খেয়ে বিছানায় শুয়েছিল শাহিনুর। প্রণয় তার ভেজা কাপড় চিপকে উঠানে শুকা দিচ্ছিল। এমন মুহূর্তে হঠাৎ মৃদু চিৎকার করে ওঠে শাহিনুর। সচকিত হয়ে সে ঘরে যায়। শাহিনুর শোয়া থেকে উঠে বসেছে, তার হাত উদরের বাম পাশে। প্রণয় তড়িৎ গতিতে তার পাশে বসে জিজ্ঞেস করে, কি হয়েছে? এখানে হাত রাখুন। শাহিনুরের দেখানো জায়গায় হাত রাখল প্রণয়। অবাক হয়ে তাকিয়ে রইল মুখ পানে। কিছুই বুঝল না সে। ডক্টর হিসেবে সে জানে এই সময় বাচ্চা নড়াচড়া করে, কিন্তু এখন পর্যন্ত শাহিনুরের বেলায় তেমনটা দেখেনি। হয়তো প্রথমবার মা হচ্ছে বলে শাহিনুর বিষয়টা ধরতে পারছে না, তাই বলল, বাবু কি নড়েছিল? সঙ্গে সঙ্গে শাহিনুর বলে উঠল, আবার, এই তো আবার। নিজের অংশটুকুর অস্তিত্ব প্রথমবারের মতো টের পেয়ে আঁতকে উঠে হাত সরিয়ে নিল প্রণয়। বিস্মিত দৃষ্টিতে শাহিনুরের দিকে আবারও তাকিয়ে আবারও হাত রাখল উদরে। কয়েক সেকেন্ড পর আবারও সেই অনুভূতি। উত্তেজনায় বুক কেঁপে উঠল তার। তার মৃদু মৃদু হাত কাঁপতে শুরু করল। দ্রুত হাতে শাড়ির আঁচল সরিয়ে উদর উন্মুক্ত করে পরপর 3 বার চুমু খেল। আদরের স্বরে হাত বুলিয়ে ডাকল, এই ছোট্ট পেটটায় কে আছেন শুনি? আপনি আমার কে হন, বাবা নাকি মা? প্রথমবারের মতো প্রণয়ের বাচ্চামো শিশুসুলভ পাগলামো দেখে আশ্চর্য হলো শাহিনুর। ওষ্ঠদয়ে ফুটল তৃপ্তির হাসি। আবারও নড়ে উঠল তাদের অনাগত সন্তান। আবেগী হয়ে কেঁদে ফেলল প্রণয়। শাহিনুর তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমি খুব ভয় পেয়েছিলাম জানেন। ভেবেছিলাম হয়তো কোনো ক্ষতি হয়েছে ওর, তাই ভয়ে আপনাকে বলিনি, টুনটুনি দাদিকে বলেছি। তারপর দাদি যখন বলল এ অবস্থায় এমন সব মায়েদেরই হয়, তখন নিশ্চিন্ত হয়েছি। প্রণয় মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলল, হ্যাঁ, মায়েদের খাওয়ার পর ওরা 3 বার করে নড়াচড়া করে। একটি সুস্থ বাচ্চা পেটের ভেতর দিনে অন্তত 10 বার নড়বে। যদি কম হয় 6 বার 5 বার, তার মানে বাচ্চাটা পুরোপুরি সুস্থ নয়। তাই অবশ্যই ডক্টর দেখাতে হবে। তুমি কিন্তু এদিকটা খেয়াল রাখবে। সেদিনের অনুভূতি এতটাই আনন্দদায়ক সুখকর ছিল যে প্রতিটা মুহূর্তেই সেই অনুভূতিটুকু স্মরণ হয়। বক্ষস্থলে আকুপাকু করে বাবা ডাক শোনার জন্য। অভাব অনটন এখন আর তেমন নেই। 3 বেলা ভালোভাবেই খাবার জোটে। দাদার সাথে মিলে সবজি আবাদ করে সেগুলো বাজারে বিক্রি করে যা টাকা পায় তা দিয়ে 3 বেলায় খাবার জোটে। টাকা জমিয়ে কয়েকটা সুতির শাড়িও কিনে ফেলেছে। ইদানিং কিছু টাকা সঞ্চয় করছে। যদি প্রসব বেদনা সহ্য করতে না পারে শাহিনুর, যদি সিজারের প্রয়োজন হয়, হাতে টাকা পয়সা লাগবে তো। গুটি কয়েক মাসই বাকি। কী বা বয়স মেয়েটার? এই বয়সে বাচ্চা জন্মদান করা কি সহজ বিষয়? তার ডাক্তারি বিদ্যায় এটা ভীষণ কঠিন ব্যাপারই। কিন্তু মা, চাচি, টুনটুনি দাদিদের দিকে তাকালে আবার ভীষণ সহজ। শুনেছিল টুনটুনি দাদি নাকি 13 বছর বয়সেই মা হয়েছেন। শাহিনুরের বয়স কম হলেও মানসিক দিক দিয়ে সে ভীষণ শক্ত। শারীরিক দিক দিয়ে যতটুকু সবল থাকা উচিত ততটা নেই। থাকবে কি করে? পরিমিত পুষ্টি সেবা তার বাচ্চা কেউই পাচ্ছে না। যতটা পাচ্ছে তা খুবই কম। গত মাসে মেয়েটাকে জিজ্ঞেস করেছিল, তোমার কি খেতে মন চায় বলো আমাকে। জবাবে সে বলেছিল কিছু না। প্রণয় তবুও জোর করল, চোখ গরম করল। কপট রাগ দেখিয়ে কিছুক্ষণ কথা বলা বন্ধ করল। তারপর সে মাথা নিচু করে সামনে এসে বলল, অনেক দিন গরুর মাংস দিয়ে ভাত খাই না। যখন খাওয়াতে পারবেন তখনই খাওয়াবেন, এখনই কিন্তু খেতে চাইনি।
হাতে টাকা কম থাকায় ভীষণ দেরি হয়ে গেল গরুর মাংস খাওয়াতে। আজ নিশ্চয়ই অন্য দিনের তুলনায় একটু বেশি খুশি হবে শাহিনুর। ঘরে ফিরতেই দেখল শাহিনুর বিছানায় শুয়ে আছে। চোখ মুখ কিঞ্চিত অস্বাভাবিক ঠেকল, তাই বলল, কি ব্যাপার, বাবুর আম্মুটা কি করছে? শাহিনুরের চোখ দুটো ভরে উঠল। ভীত কণ্ঠে বলল, সেই সকালে একবার বাবু নড়েছিল, এরপর আর নড়েনি। সহসাই প্রণয়ের চোখ মুখের আকারও পরিবর্তন হলো। পরক্ষণেই আবার স্বাভাবিক হয়ে গেল। তার তো ভয় পেলে চলবে না, তাকে ঠিক থাকতে হবে। তাই বলল, চিন্তা করছো কেন? উঠে বসো, আমি খাবার বেড়ে আনছি। দুপুরে নিশ্চয়ই খাওয়া হয়নি, খাওয়ার পরই সব ঠিক হয়ে যাবে। তড়িৎ গতিতে থালা ধুয়ে ভাত বেড়ে পলিথিনে থাকা তরকারির অর্ধেকটা নিয়ে শাহিনুরের কাছে এলো প্রণয়। উদরে হাত চেপে থম মেরে বসে আছে শাহিনুর। কিঞ্চিত ব্যথা হচ্ছে, তাই অনেক বেশি ভীতিগ্রস্ত হয়ে আছে সে। প্রণয় কোনো দিকে ভ্রুক্ষেপ না করে শাহিনুরের সম্মুখে বসে গরুর মাংস দিয়ে ভাত মেখে ওর মুখে দিল। খাবার মুখে নেওয়ার পরই হুঁশ ফিরল তার। চোখে মুখে কিছুটা উজ্জ্বলতা প্রকাশ পেল। খাবার খেতে খেতে বলল, এত টাকা খরচ করার কি দরকার ছিল শুনি? বেশি খরচ করব না বলেই তো হোটেল থেকে তরকারি কিনে এনেছি। দেখি, হাঁ করো। শাহিনুর দ্বিতীয়বার মুখে নিল। তৃতীয়বার দেওয়ার সময় হাত ধরে সেটা প্রণয়ের মুখেই দিয়ে দিল। হেসে ফেলল প্রণয়। শাহিনুরও হাসল। পেট পুড়ে দুজন খেয়ে দিয়ে আরাম করছিল, এমন সময় বাচ্চা নড়ে উঠল। একবার, দুইবার, তিনবার। পরপর তিনবার নড়ার পর শাহিনুর খুশিতে আচমকাই প্রণয়কে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। প্রণয় ওর মাথায় হাত বুলিয়ে বলল, এত ভয় কেউ পায়? আপনি আমাকেই দোষ দেবেন। ও যে এতক্ষণ আমাকে ভয় রাখলো, ওকে কিছু বলবেন না? চাপা হাসিতে চোয়াল ভারী হয়ে উঠল প্রণয়ের। আদুরে স্বরে বলল, হ্যাঁ বলবো তো, এই দেখো, এক্ষুনি বলছি। শাহিনুরকে আস্তে ধীরে শুইয়ে দিয়ে ওর উদরের কাছে মুখ নিয়ে গেল। ধীর কণ্ঠে বলল, বাবা মাকে এভাবে টেনশনে রাখতে হয় না। সঙ্গে সঙ্গে আবারও নড়ে উঠল বাচ্চা। টের পেয়ে সহসাই হেসে উঠল দুজনেই। ইস, কি অনুভূতি! প্রতিটা বাবা মায়ের পাওয়া শ্রেষ্ঠ অনুভূতি। দীর্ঘদিন পর প্রেরণার কাছে আবারও চিঠি এলো। গুপ্তভাবে ঠিক প্রেরণার হাতেই পড়ল চিঠিটা। এবার চিঠিতে তেমন কিছুই লেখা নেই, মাত্র দুটো লাইন। সে দুটো লাইনে বিষাদের লেশমাত্র পেল না প্রেরণা। যা পেল তা কেবল সুখ। এ যেন সুখ নয়, বাবা হওয়ার শ্রেষ্ঠ সুখ, শ্রেষ্ঠ অনুভূতি। ছেলের এই অনুভূতির বার্তাটুকুকে পুড়িয়ে দিতে মন সায় দিল না প্রেরণার। নিজের কাছে অতি যত্নে রেখে দিতে মন চাইল। সুযোগ বুঝে আবারও না হয় পড়বে দুটো লাইন, বারবার অসংখ্যবার পড়বে। তার ছেলেটা ভালো আছে, সুখে আছে, এই বার্তা বারবার পড়বে। রেখে দেওয়ার আগে আরও একবার চিঠিটা পড়ল প্রেরণা। অতিরিক্ত খুশিতে এবার শব্দ করেই পড়ে ফেলল, আম্মা, আমার সন্তান আমাকে তার অস্তিত্ব জানান দিয়েছে। আমি পৃথিবীর শ্রেষ্ঠ সুখী মানুষ আম্মা, আমি পৃথিবীর শ্রেষ্ঠ সুখী মানুষ। দোয়া করবেন তার জন্য, দোয়া রাখবেন আমাদের জন্য। চিঠিটা পুড়িয়ে দিতে ভুলবেন না। কে চিঠি পাঠিয়েছে? কার চিঠি পড়ছেন আপনি? সেজু ভাই, সেজু ভাইয়ের চিঠি? অঙ্গনের উত্তেজিত কণ্ঠস্বর শুনতেই সর্বাঙ্গ কেঁপে উঠল প্রেরণার। সতর্কগতিতে আঁচলের নিচে চিঠিটা লুকিয়ে ফেলল। ঘর্মাক্ত মুখমণ্ডল মুছে ভয়ার্ত দৃষ্টি নিক্ষেপ করল ছেলের দিকে। উৎকণ্ঠিত হয়ে অঙ্গন বলল, কি লুকাচ্ছেন? আপনি কি লুকাচ্ছেন? আমার কাছে কিছু লুকাবেন না আম্মা, সত্যি বলুন, সত্যিটা আমাকে বলুন। চোখ মুখের রং বিকৃত হয়ে গেল প্রেরণার। ভয়ে থরথর করে কাঁপতে শুরু করলো মানুষটা। অঙ্গন অসহনীয় কণ্ঠে চিৎকার করে উঠল। প্রেরণার ভয়ের মাত্রা দ্বিগুণ হয়ে উঠল। সচেতন দৃষ্টিতে দ্বারের বাইরে তাকিয়ে ক্ষীণস্বরে বলল, ওরে সর্বনাশা, আস্তে কথা বল, আস্তে কথা বল। তীব্র উত্তেজনায় কাঁপছে অঙ্গন। মায়ের কথা শুনে তার উত্তেজনার মাত্রা কিছুটা কমে এলো।
2 পা পিছিয়ে গিয়ে কক্ষের দ্বার বন্ধ করে পুনরায় প্রশ্ন করল, তার মানে আপনি জানেন সেজ ভাই নতুনভাবে কোথায় আছে? আঁচলের কোণা দিয়ে আবারও ঘেমে ওঠা মুখমণ্ডল মুছে নিল প্রেরণা। বার কয়েক ঢোক গিলে শুষ্ক গলাটা ভেজালো। অঙ্গন ধীর পায়ে তার সম্মুখে এসে দাঁড়ালো। লুকিয়ে রাখা চিঠিটা আরেকটু লুকিয়ে নিল সে। ছেলের দিকে কঠিন দৃষ্টি নিক্ষেপ করে কম্পিত স্বরে বলল, তুই তো এমন ছিলি না বাপ। তোর এই অচেনা রূপ আমি আর সহ্য করতে পারছি না। এত অস্থিরতা, এত মেজাজ, অল্পতে মাথা গরম, তুই কবে স্বাভাবিক হবি? কবে আবার সে আমার আগের অঙ্গনে ফিরে যাবি? উগ্রকণ্ঠে অঙ্গন জবাব দিল, কথা ঘুরাবেন না আম্মা। আপনার সেই অঙ্গন মরে গেছে। যার নিজের বাবার মৃত্যুর স্মৃতিটুকুই মনে পড়েনি, সে কিভাবে স্বাভাবিক থাকে বলুন? যার পুরো পৃথিবীটাই হারিয়ে গেছে, তার মাথা কতটুকু ঠিক থাকবে বলুন? অত কথা বুঝি না। আপনার লুকিয়ে রাখা কথাগুলো আমি জানতে চাই। নয়তো তাণ্ডব চলবে এখন। আমার মাথা ঠিক নেই, আমার মনে শান্তি নেই, আমার জীবনে আর কোনো স্থিরতা নেই, শুধু আছে লক্ষ্য। ডাক্তার বলেছে অঙ্গনকে কোনো কিছু নিয়ে উত্তেজিত করা যাবে না। যতটা সম্ভব তাকে স্বাধীন চলাফেরা করতে দিতে হবে। তার মর্জি অনুযায়ী সব করতে হবে। নয়তো সে ভয়ঙ্কর রেগে যাবে, উত্তেজিত হয়ে নিজের বা যে কোনো ব্যক্তির ভয়াবহ ক্ষতি করে দেবে। কোনো কিছু নিয়ে জোর জবরদস্তি, তার মস্তিষ্কে কোনো কিছু নিয়ে কোনো প্রকারের চাপ প্রয়োগ করা যাবে না। এতেই সে স্বাভাবিক এবং সুস্থ থাকবে। পাশাপাশি ওষুধগুলো নিয়ম অনুযায়ী সারা জীবন চলবে। কোনো কারণে যদি আবার তার মনে বা মস্তিষ্কে বিরূপ প্রভাব পড়ে এবং ওষুধ খাওয়ানো বন্ধ হয়, তাহলে একেবারে ভারসাম্যহীন হয়ে যাওয়ার সম্ভাবনা 99%। কারণ তার অতীতের এমন অনেক স্মৃতি রয়েছে যা সর্বক্ষণ তার মস্তিষ্কে বিচরণ করে, যার ফলে তার মানসিক বিপর্যয় ঘটে। আর এটা থেকে মেজাজ সবসময় উগ্র হয়ে থাকে। এই উগ্রতার মাত্রা অত্যাধিক বেড়ে গেলে তার পক্ষে যা কিছু ঘটিয়ে ফেলা সম্ভব। এসব কথা স্মরণ হতেই ডুকরে উঠল প্রেরণা। ভয়ে ভয়ে চিঠিটা অঙ্গনের সামনে ধরে ক্রন্দনরত কণ্ঠে বলল, তোকে আমার কসম বাপ, এই কথা আর কারো কাছে প্রকাশ করবি না, তোর বড় আম্মার কাছেও না। অঙ্গন চট করে চিঠিটা নিয়ে পড়ল। আম্মা, আমার সন্তান আমাকে তার অস্তিত্ব জানান দিয়েছে। আমি পৃথিবীর শ্রেষ্ঠ সুখী মানুষ আম্মা, আমি পৃথিবীর শ্রেষ্ঠ সুখী মানুষ। দোয়া করবেন তার জন্য, দোয়া রাখবেন আমাদের জন্য। মুহূর্তে সমস্ত উগ্রতা ভুলে গেল অঙ্গন। তার চোখে মুখে উৎফুল্লতা স্পষ্ট হয়ে উঠল। বিড়বিড় করে বলল, তোমাদের সুখের নিশ্চয়তা শীঘ্রই আসবে ভাই। তোমাদের সুখী পরিবার দেখার আশায় রইলাম। সখিনার ছেলে হয়েছে আজ 4 দিন। চৌধুরী বংশের প্রদীপ এখন সখিনার ছেলে। অলিউরের প্রয়াত পুত্র রঙ্গনের ওরসজাত সন্তান। অথচ পুরো দুনিয়ায় তার বাবার পরিচয় বহন করছে তারই চাচা অঙ্গন। বলা বাহুল্য, সখিনার প্রতি ঘৃণা থাকলেও তার সন্তানের প্রতি বিন্দুমাত্র ঘৃণাও প্রকাশ করেনি অঙ্গন। দায়ের সহায়তায় 5 ফোড়ন গৃহে সন্তান জন্ম দিয়েছে সখিনা। যেহেতু সবাই জানে এই সন্তান অঙ্গন এবং সখিনার, সেহেতু সর্বপ্রথম অঙ্গনের কোলেই দেওয়া হয়েছে জমিদার পরিবারের নবপুত্রকে। সেই পুত্রকে বিনা স্বার্থে, বিনা শর্তে নিজের পুত্র হিসেবে গ্রহণ করে বুকে স্থান দিয়েছে অঙ্গন। নাম দিয়েছে স্বপ্ন, যার অর্থ কল্পনা, মিথ্যা, সর্বোপরি আশা। অঙ্গন পুত্র স্বপ্ন চৌধুরী। স্বপ্নের কথা চিন্তা করে বড় আম্মা অরুণা অঙ্গনের কাছে অনুরোধ করল, এবার নিজের ঘরে ঠাঁই দে মেয়েটাকে। জবাবে অঙ্গন বলল, যা দিয়েছি এই কি ঢের বেশি না? আমি চাই স্বপ্ন তার মায়ের সঙ্গে রঙ্গনের ঘরে থাকুক, বেড়ে উঠুক সেখানেই। যার সন্তান, তার নাম তো বিলীন হয়ে গেল, ওই ঘরে ওর অধিকার আছে। অদৃশ্য সেই অধিকারেই না হয় বেড়ে উঠুক। অরুণা বলল, বড় হয়ে স্বপ্ন যখন জিজ্ঞেস করবে তার বাবা মা একসঙ্গে থাকে না কেন, কি উত্তর দেব আমরা? আমার ছেলের প্রশ্নের জবাব আমিই দেব, আপনারা চিন্তা করবেন না। বলেই গটগট করতে করতে চলে গেল অঙ্গন।
কিন্তু তার বলে যাওয়া বাক্যটা উপস্থিত সকলের কর্ণে বারে বারে প্রতিধ্বনিত হতে শুরু করল। আর কি চাই? স্বপ্ন এবং তার মা সখিনা এই ঋণই কোনোদিন শোধ করতে পারবে না। সবশেষে একটা কথা সবার মনে রাখা উচিত, রঙ্গন স্বপ্নের জন্মদাতা পিতা হলেও অঙ্গন তার পিতৃব্য। যত রাগ থাকুক সখিনা রঙ্গনের প্রতি, যত ঘৃণা থাকুক, স্বপ্নের প্রতি অঙ্গনের স্নেহ, ভালোবাসা, দায়িত্ববোধ সারা জীবন অনড় থাকবে। বহুদিন বহু মাস পর পাঁচফোড়ন গৃহের পরিবেশ রমরমা হয়ে উঠেছে। অনেক হারানোর পর একটুখানি প্রাপ্তিতে সকলের মুখে তৃপ্তির হাসি ফুটেছে। সন্তানহীন পল্লবের সুখের কমতি নেই আজ। শবনমের ভাষ্যে সকলের মনের আশা পূরণ হবে বংশপ্রদীপ স্বপ্নের দ্বারা। নিঃসন্তান পল্লবও তার মুখে বড় বাবা ডাক শুনতে আগ্রহী। নিঃসন্তান জেবাও তার মুখে মেজমা শুনতে আগ্রহী। শবনম সে তো বড়মা হয়েই আছে। করুণা প্রেরণা তাদের সবচেয়ে আদুরে বাচ্চা রঙ্গনের শোক কাটাচ্ছে এই বাচ্চার মুখ পানে তাকিয়ে। সকলের সম্মতিতে নতুন অতিথির আগমনে একটি পারিবারিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছে। এই আয়োজনে উপস্থিত হয়েছে মুনতাহাও। বৈঠকখানায় সকলের সঙ্গে বসে থাকলেও তার চোখ শুধু গৃহের অন্দরের দিকে। খেয়াল করে শবনম বলল, মেজবউ, তোমার ঘরে যাবা? মলিন হেসে মুনতাহা বলল, এই বাড়িতে আমার ঘর নেই বড় ভাবি। এই বাড়িতে তোমার স্থান আগের মতোই আছে মেজবউ, তোমার ঘরও আছে। যেভাবে রেখে গিয়েছিলে সেভাবেই আছে। ঘর দিয়ে কি করব? বর্ত নেই। দুই চোখ ঝাপসা হয়ে উঠতে নিমিষেই দৃষ্টি নত করে ফেলল মুনতাহা। দীর্ঘশ্বাস ত্যাগ করে শবনম ভাবল, কি দিয়ে গড়া এই মেয়ে? অমন পিশাচের জন্য এত দুঃখ, এত শূন্যতা। দীর্ঘ সময় নিশ্চুপ বসে থাকার পর হঠাৎই উঠে দাঁড়ালো মুনতাহা। শবনমকে বলল, আমি সখিনা আর বাচ্চাটাকে দেখতে চাই। শবনম স্মিত হেসে মুনতাহাকে নিয়ে রঙ্গনের ঘরে গেল। মুনতাহা অবাক হলো রঙ্গনের ঘরে সখিনাকে দেখে, কিন্তু এই ব্যাপারে কিছুই বলল না। স্বপ্নকে কোলে নিয়ে আদর করল। অনেক সময় তাকিয়ে রইল পুচকেটার দিকে। স্বপ্ন কিছুক্ষণ তাকিয়ে থেকে মুনতাহার কোলেই ঘুমিয়ে পড়ল। মুনতাহা চুমু খেলো ওর কপালে। শবনমকে উদ্দেশ্য করে বলল, বাবার মতোই হয়েছে। শুনেছি রঙ্গন হওয়ার পর এমনই ধবধবে ফর্সা, এমনই পাতলা ছিল। মাথায় কপালে নীলবর্ণীয় রগগুলো ভেসে থাকত। সখিনার মুখটা ছোট হয়ে গেল, শবনমও নিশ্চুপ হয়ে গেল। মুনতাহা আরও কিছুক্ষণ স্বপ্নকে আদর করে উঠে পড়ল। তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, বুক ভার ভার লাগছে। মনে পড়ছে হসপিটালে থাকার সেই মুহূর্তটুকুর কথা, যেই মুহূর্তে তার খারাপ স্বামীটা এসে তার দুটো পা ধরে মাপ চেয়েছিল, তার বুকে জড়িয়ে ধরে কথা দিয়েছিল আবারও বাচ্চা নেবে তারা। মানুষটা তো ভালো হতে চেয়েছিল, মানুষটা ক্ষমা চেয়েছিল তার কাছে, কথা দিয়েছিল আবারও বাচ্চা নেবে, ভালোবাসায় মুড়িয়ে রাখবে তাকে। সহ্য হলো না তার সুখ, সহ্য হলো না কারো। ক্রমে চোখ মুখের রং পরিবর্তন হতে শুরু করলো মুনতাহার। বিক্ষিপ্ত দৃষ্টিতে রঙ্গনের কক্ষ ত্যাগ করে চলে গেল রান্নাঘরে। সেখানে গিয়ে ভীত রহিমাকে খুঁজে বের করল। এই গৃহে প্রতিটি বউদের জন্যই এক একজন করে ভীত নিয়োজিত থাকে। যেমনটা শাহিনুরের জন্য রাখা হয়েছিল ময়নাকে, ঠিক তেমনি মুনতাহার জন্য ছিল রহিমা। মুনতাহা চলে যাওয়ার পর থেকে প্রেরণার দেখভাল সে করে। সকলের দৃষ্টির অগোচরে রহিমা মুনতাহাকে তার শোবার ঘরে নিয়ে গেল। বিছানার তলা থেকে 2 ভাঁজ করা সাদা একটি কাগজ বের করে দিল। মুনতাহা খপ করে কাগজটা নিয়ে বলল, এটা কার? তুমি কোথায় পেলে? ছোট গিন্নির ঘর থেকে পাইছি। এই কাগজটাই থাইকা থাইকা পড়ে, আবার লুকায়াও থই। আপনি কইছেন জানিয়া সন্দেহ হইব তার দিকে নজর দিতে, আমিও নজর দিছি। আজকে আপনি আসবেন হইনা কাইলি এটা চুরি করছি। মুনতাহা তড়িৎ গতিতে নিজের হাত ব্যাগ থেকে একটা 500 টাকার নোট রহিমাকে দিল। তারপর দ্রুত কাগজের লেখাগুলো পড়ল। আম্মা, আমার সন্তান আমাকে তার অস্তিত্ব জানান দিয়েছে। আমি পৃথিবীর শ্রেষ্ঠ সুখী মানুষ আম্মা।
আমি পৃথিবীর শ্রেষ্ঠ সুখী মানুষ। দোয়া করবেন তার জন্য, দোয়া রাখবেন আমাদের জন্য। তাকে চির দুঃখিনী করে কারা শ্রেষ্ঠ সুখ অনুভব করছে বুঝতে একটু সময় লাগলো না। দীর্ঘশ্বাস ছেড়ে শুধু এক ঝাঁক অভিশাপ ছেড়ে বলল, আমি নির্দোষ ছিলাম, আমার দুঃখের অন্ত ছিল না। তারপরও আমাকে চির দুঃখিনী করা হলো। আর তোমরা সুখী, শ্রেষ্ঠ সুখী। তিনি বেঁচে থাকলে আমি আবার মা হতাম। যে সুখ পেয়েও পেলাম না তা আবার ফিরে পেতাম। সহ্য হলো না তোমাদের, সহ্য হলো না। কলঙ্কিত বাইজির কলঙ্কিত মেয়েটা আমার সব কিছু কেড়ে নিল। ওই সর্বনাশী আমার সর্বনাশ করে দিল। জামাইকে তাবিজ করে কালনাগিনীটা ভাই দিয়ে ভাইকে হত্যা করল। তুই মহাপাপী, তোর মহা সর্বনাশ হবে, দেখে নিস তুই। মনোহারীর দোকানের সামনে দাঁড়িয়ে আছে প্রণয়। তার চোখ দুটিতে তাকালে স্পষ্ট বোঝা যায় সে এক সুখী মানুষ। পরনে লুঙ্গি আর চেক শার্ট, কাঁধে গামছা ঝুলছে। তার এক কোণায় গিট দিয়ে টাকা বেঁধেছে, আরেক কোণা দিয়ে থেকে থেকে কপালের ঘাম মুছছে। তাকে দেখলে সাধারণ ঘরের সাধারণ এক কৃষক ছেলে ব্যতীত আর কিছুই লাগছে না। তবে ব্যতিক্রম হচ্ছে সে এক সুখী কৃষক। ভ্যাপসা গরমে এই সুখী মানুষটার শরীর ক্ষণে ক্ষণে উত্তপ্ত হয়ে উঠছে। দেহ থেকে নিঃসৃত হচ্ছে শ্বেত জল। আষাঢ় মাস পড়ে গেছে, আকাশে গুমোট ভাব। যে কোনো সময় অঝোর ধারায় বর্ষণ হবে। দাদার শরীর ভালো না, তাই আজ একাই হাটে এসেছিল সে। মঙ্গলবারের হাট। সবজি, আম, কাঁঠাল বিক্রি করে বেশ পয়সা এসেছে। এর থেকে অর্ধেক দাদাকে দিয়ে বাকি অর্ধেক সে নেবে। বেশি সময় নেই। তাদের সন্তান পৃথিবীতে আসার সময় অতি নিকটে। কতদিন কাজ করতে পারবে না, হাটে আসতে পারবে না বলা যায় না। তাই অগ্রিম বেশ কিছু টাকা হাতে রাখল। ফেরার পথে নজরে পড়ল মনোহারীর দোকানের কসমেটিক্সগুলোর দিকে। শাহিনুরের হাত খালি, কান খালি, গলা খালি। স্মরণ হতেই থেমে গেল। বেশি টাকা খরচ করা যাবে না, তবুও দোকানের ভেতর ঢুকে 1 ডজন লাল রেশমি চুড়ি কিনল। সোনালি রঙের একজোড়া ছোট্ট কানের দুল কিনল। তারপর হুট করে নজরে পড়ল আরও 1 ডজন লাল চুড়ির দিকে। মনোযোগ সহকারে চেয়ে দেখল এই চুড়িগুলো ছোট্ট বাচ্চাদের জন্য তৈরি। ওষ্ঠাধরে মৃদু হাসি লেপ্টে গেল তার। 2 চোখের তারায় ভেসে উঠল ছোট্ট ছোট্ট আদুরে দুটো হাতে লাল চুড়ি। অদ্ভুত এক ঘোরের মধ্যেই সে চুড়িগুলো কিনে ফেলল। কেনার পর হুট করেই বুকের ভেতর ধক করে উঠল। দোকান থেকে ফেরার পথে আর ভ্যান নিল না সে। আজ বাড়তি খরচ হয়েছে, তাই পায়ে হেঁটেই ঘরে ফিরবে। মনের সুখে হাঁটা ধরল। একটু পরপর ছোট্ট হাতের 1 ডজন চুড়ি বের করে দেখতে লাগল। আনমনে হেসে ভাবল, কে আসবে না জেনেই কিনে ফেললাম। অবচেতন মনে যখন মেয়ে বাচ্চার জিনিস কিনেছি, আমি বোধহয় মেয়ের বাবাই হব। সন্ধ্যার পরবর্তী সময়। মাগরিবের নামাজ পড়ে লোকজন বাড়ি ফিরেছে। কেউ মসজিদে বসে আছে এশার নামাজ পড়ে একেবারে বাড়ি যাবে বলে। কেউ মসজিদের কাছাকাছি দোকানে গিয়ে সময় অপচয় করছে। প্রণয় লোকালয় পেরিয়ে মেন রাস্তা পেরিয়ে এবার কাঁচা রাস্তায় হাঁটা ধরেছে। মিনিট 2 পরেই পাহাড়ি পথ, তারপর জঙ্গল পেরোলেই তার গন্তব্যে পৌঁছাবে। জ্যোৎস্নার রাত্রিতে অতিরিক্ত কোনো আলোর প্রয়োজন নেই। নিজের ছায়া দেখতে দেখতেই অনায়াসে এগুচ্ছে সে। এমন সময় হঠাৎ একজোড়া পায়ের শব্দ পেতেই চমকে উঠল। বুকের ভেতর অদ্ভুত এক ভয় জেগে বসল। পেছন ফিরে ঘুরে কেউ আছে কিনা দেখতেও সাহস পেল না। হঠাৎ এত ভীতু কি করে হয়ে গেল সে? নিজের প্রতি বড় আশ্চর্য লাগলো, পিছু ঘুরল না। কয়েক পল অতিবাহিত হতেই নিজের ছায়ার সঙ্গে আরও একটি মানুষের ছায়া দেখতে পেল। তার পেছনে আরও 2টো মানুষ রয়েছে স্পষ্ট বুঝল। গলা শুকিয়ে নীরস হয়ে গেল। বুকের ভেতর অদ্ভুত আকারে মোচড়ামুচড়ি শুরু হলো। পৃষ্ঠদেশের শীতল স্রোত বয়ে যেতে লাগলো। কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে জমতে তার চোয়াল বেয়ে ঝরতে শুরু করলো। কি বিপদ! কান খাড়া রেখে দৃষ্টি তীক্ষ্ণ করে পায়ের গতি ক্রমশ বাড়াতেই থাকলো প্রণয়। তখনই শুনতে পেল, প্রণয় দাঁড়াও। প্রণয় দাঁড়ালো না,
বরং দৌড় দেওয়ার জন্য উদ্যত হলো। চোখ তার মাটিতে স্পষ্ট হয়ে ওঠা ছায়াগুলোর দিকেই স্থির, তাই দেখতে পেল পেছনের জন ধীরে ধীরে হাত বাড়াচ্ছে। সেই হাত ঠিক তার কোথায় স্পর্শ করবে এইটুকু বুঝতেই দ্রুত একটানে শার্টের প্রতিটা বোতাম খুলে ফেলল। পেছনের আগন্তুকও তার শার্টের কলার ধরে টান দিল। সঙ্গে সঙ্গে আগন্তুক শার্টসহ উল্টে মাটিতে পড়ে গেল। প্রণয়ও প্রাণপণে দৌড়াতে লাগলো সামনের দিকে। দৌড়াতে দৌড়াতে একসময় ঝোপের আড়ালে মিলিয়েও গেল সে।